আচ্ছা, যারা যারা আমার ক্লাস প্রথম করছো, আমাকে চিনো না একদমই। তো আমার নাম হচ্ছে প্রতিম প্রামাণিক, ঠিক আছে। আমি সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদেরকে আমি লাইফ সায়েন্স পড়াচ্ছি, ঠিক আছে। তো আমাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এক দুটো চ্যাপ্টার বাকি আছে, তার মধ্যে এটা সংবহনতন্ত্র চ্যাপ্টার। তো আগের চ্যাপ্টারটা পরিপাক চ্যাপ্টার আমরা করলাম। আজকে হচ্ছে আমরা সংবহনতন্ত্র স্টার্ট করবো। ওকে। কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে, জিজ্ঞেস করে নাও। কোনো ডাউটস থাকলে। নেই? সবার আজকে স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার, পাস প্রমোশনটাও তো হয়নি আপনার। হ্যাঁ, ওগুলো তো খুচরো টপিক, ওগুলো তো একদিনে হয়ে যাবে। বাস পর্যন্ত 10-15 মিনিটে হয়ে যাবে। আমি বড় চ্যাপ্টারের কথা বললাম, বড় চ্যাপ্টারে এই এক দুটোই বাকি আছে হয়তো, সংবহনতন্ত্র আর কি বলে হচ্ছে ওই স্নায়ুতন্ত্রটা, ঠিক আছে। বাকি তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের। হুম। আজকে ডেট কত? 4 তারিখ না? হ্যাঁ স্যার। 4/4। হুম, চলো স্টার্ট করো। সংবহনতন্ত্র যেটা বলছিলাম, বলো সংবহনতন্ত্রকে আমরা পড়িটা কি? সংবহনতন্ত্র পড়ার মানে তাৎপর্য কি? আমরা পড়ছি কেন সংবহনতন্ত্র? যেরকম একটা আলাদা চ্যাপ্টার বানানোর কাজ কি? সংবহনতন্ত্র আমরা কি পড়ি জেনারেলি? জেনারেলি পড়ি হচ্ছে সংবহনতন্ত্রে আমাদের বডিতে কিভাবে ব্লাড মেইনলি চলাচল করে, তাই না? কোথা থেকে উৎপন্ন হয়, কোথায় গিয়ে পৌঁছায়, তাই না? এগুলো তো আমরা পড়ি সংবহনতন্ত্রতে। তো ব্লাড বা ব্লাডের সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র আমরা সংবহনতন্ত্রে আলোচনা করি। ওকে, বুঝতে পারলে? দেন এবার আমরা আলোচনা করবো ব্লাড কিভাবে প্রবাহিত হয় আমাদের বডিতে। এবার আমরা যখন কি বলেছিলাম মনে আছে সবার? দেখি মনে আছে কার কার। আমরা যখন প্রাণী জগৎ পড়েছিলাম, তখন আমি একটা দুটো টার্ম বলেছিলাম, একটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র, একটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র। মুক্ত সংবহনতন্ত্র মানে কি বলেছিলাম আমি যখন পড়েছিলাম, যে ব্লাডটা ডাইরেক্ট বডি ক্যাভিটি বা আমাদের যে দেহ গহ্বর আছে ওটাতে ডাইরেক্ট প্রবাহিত হয়। আলাদা করে কোনো শিরা ধমনী বা এরকম কোনো পাইপের মতো কিছু জিনিস থাকে না। কিন্তু বদ্ধ সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেমে কি থাকে বলো? আমাদের এরকম পাইপের মতো বা কোনো একটা শিরা ধমনী এগুলো থাকে। তো তার মধ্যে দিয়ে বডিতে ব্লাড প্রবাহিত হয়। এমনি বডির গহ্বরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। তাহলে আমরা মানুষদের ক্ষেত্রে কোনটা দেখা যায় বলো? মুক্ত দেখা যাবে না বদ্ধ দেখা যাবে? বদ্ধ। বদ্ধ বদ্ধ। সংবহনতন্ত্র। কারণ আমরা জানি আমাদের বডিতে ব্লাড কিভাবে প্রবাহিত হয়, শিরা ধমনীর মধ্যে দিয়ে ব্লাড প্রবাহিত হয়, তাই না? তাহলে যখনই শিরা ধমনী চলে আসবে তখনই হচ্ছে সেটা বদ্ধ সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। নামই ক্লোজড, ক্লোজ মানে কি? যেটা ক্লোজড জায়গা দিয়ে যাবে যাবে ব্লাডটা। বুঝতে পারলে? নেক্সট, এবার আমরা আজকে পড়বো হচ্ছে, আমরা আজকে জেনারেলি ব্লাডের যে কম্পোনেন্ট সেগুলো আমরা পড়বো আজকে, মানে ব্লাড কি কি দিয়ে তৈরি, ব্লাডে আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট এগুলো কত কি থাকে, কি জিনিসগুলো কি, এগুলো সব পড়বো আমরা আজকে। বুঝতে পারলে? চলো। স্যার, আচ্ছা, রক্ত সংবহন হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ, এই তো সংবহনতন্ত্র মানে হ্যাঁ, রক্ত সংবহনই পড়বো আজকে। রক্ত সংবহনের আগে রক্তের জিনিসপত্রগুলো আলোচনা করবো, ঠিক আছে। রক্তকে আমরা পাঠাবো। তো তার আগে আমরা জেনে নেবো রক্তের মধ্যে থাকে কি, রক্ততে কি কি জিনিস নিয়ে গঠিত হয়, এগুলো তো আমরা জানতে হবে আগে না? বুঝতে পারলে? তো নেক্সট, আচ্ছা বলো, আমাদের বডিতে যে দেহ তরল থাকে, সেই দেহ তরল যদি থাকে তাহলে দেহ তরলের মধ্যে কি কি তরল থাকতে পারে বলো? একটা হচ্ছে আমাদের বডির ইন্ট্রা সেলুলার তরল, বা কি বলে সেটাকে বলো, আইসিএফ। ইন্ট্রা সেলুলার তরল মানে আমাদের বডির ভিতরে যেগুলো তরল থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সট্রা সেলুলার তরল, মানে হচ্ছে কোষের বাইরে যেগুলো থাকে, বহিঃকোষীয় তরল, ঠিক আছে। তাহলে বহিঃকোষীয় তরলের মধ্যে কি কি থাকবে বলো? আমাদের রক্ত এসব থাকবে। আর অন্তঃকোষীয় তরলের মধ্যে মানে কি থাকে বলো? আমাদের অন্তঃকোষীয় তরলের মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো থাকবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে কি, সেগুলো আয়ন দিয়ে কোষের কোষের ভিতরে যেগুলো তরল থাকবে সেটা আমরা বলছি অন্তঃকোষীয় তরল, তাই না? তাহলে একটা অন্তঃকোষীয় তরল, একটা হচ্ছে বহিঃকোষীয় তরল। বুঝতে পারলে? এবার বলো, আমরা যখন আলোচনা করবো রক্ত, তাহলে রক্তের মধ্যে কি কি থাকে বলো? রক্তের মেন পার্ট কি? রক্তের মধ্যে জল থাকে কি থাকে না বলো? জলের পার্ট থাকে। রক্তের মধ্যে থাকে।
থাকে, ঠিক থাকে। আছে? হ্যাঁ, তাহলে রক্ত বিভিন্ন জিনিস নিয়ে গঠিত হয়। তার মধ্যে একটা হচ্ছে রক্তের মধ্যে জলের পার্টটাও থাকে, ঠিক আছে? এইবার এবার আমরা আলোচনা করবো রক্তের বিভিন্ন ধর্ম, রক্তের বিভিন্ন কি কি দিয়ে গঠিত সেগুলো। তাহলে তাহলে সবার ফার্স্টে লিখো এখানে, হুম, চলো আজ থেকে তোমাদের তোমাদের বইটা আমার কাছে নেই, দেখিনি তোমাদের বইয়ে কি কি জিনিস আছে চ্যাপ্টারটা, তাহলে আমার পড়াতে সুবিধা হবে, আমি তো বেশি পড়ি দেবো না তো। তোমাদের এটা কোন ক্লাস আছে? 9-এ না 10-এ? 9-এ? 9-এ। 9. তোমাদের মধ্যে সায়েন্স কি পড়েছো? 11-12-এ? 11-12-এ সায়েন্স তাদের তাদের আছে? স্যার সায়েন্স? বায়োলজি ছিল। আচ্ছা, বায়োলজি ছিল, ম্যাথ ছিল না। হুম, হ্যাঁ, তো বায়োলজি লাগবে, ম্যাথ তো আর লাগবে না এখানে। মানে তোমাদের এএনএম যেখানে তো ম্যাথ লাগবে, আচ্ছা আমি তো ভুল করছি। নিট থাকলে লাগতো না, এএনএম যেখানে তো ম্যাথ লাগে। তাহলে ম্যাথ যারা পড়োনি তারা ম্যাথ বুঝতে পারছো কিছু? ম্যাথের ক্লাসে কি ম্যাথ বুঝতে পারছো? ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এগুলো কার কার অসুবিধা হয় ম্যাথ, ফিজিক্যাল স্যার সায়েন্স? আমার স্যার আমার ম্যাথে বিশাল প্রবলেম হয়। স্যার বলুন। স্যার আমারও। হুম, স্যার সমস্যা হলেও কিছু করার নেই, করতে তো হবে। করতে তো হবেই, কিছু করার নেই। দেখো, একটা আমাদের মধ্যে একটা জিনিস এবার থাকে যে, হ্যাঁ বলো। আমাদের মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে ধরো ম্যাথ বা বায়োলজির মধ্যে যে কোনো একটা পছন্দ করে, বেশিরভাগ ক্ষেত্রে বেশি স্টুডেন্টের কাছে এটাই দেখা যায় যে কেউ কেউ স্টুডেন্ট ম্যাথে ভালো থাকে, কেউ কেউ স্টুডেন্ট বায়োলজি বা লাইফ সায়েন্সে ভালো থাকে। তো যেহেতু তোমাদের এখানে পরীক্ষাটাতে দুটোই লাগছে, তাহলে তোমাকে দুটোই পড়তে হবে, কিছু করার নেই। যেরকম নিট নিট এক্সাম হয়, নিট এক্সামে ম্যাথ টোটালি লাগে না। মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি লাগে। তো সেখানে ম্যাথ যারা পড়তে ভয় পায় ম্যাথে, তারা নিট নিট দেয়, বা বায়োলজি যারা পড়তে ভালোবাসে, ঠিক আছে? তো তোমাদের না চাইলেও পড়তে হবে, কিছু করার নাই। চেষ্টা করবে, বারবার পড়বে, তাহলে হয়ে যাবে। ম্যাথ ম্যাথ সাবজেক্টটা না সত্যি খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। সত্যি কথা বলতে তোমাদের এগুলো কথা বলছি কারণ সবকিছু সবসময় পড়াশোনার কথা বললাম নেই। ম্যাথ সাবজেক্টটা কি হয় বলো? ম্যাথ সাবজেক্টটাতে তোমাদেরকে পরিশ্রম করতে হয়, মানে এরকম করতে তুমি দেখবে যদি ম্যাথ ভালো করে পড়াশোনা করো না, ম্যাথের প্রবলেম সলভ করতে না খুব মজা লাগে। দেখবে আমরা যখন যখন করবে 9-10-এর, মনে আছে তোমরা 9-10-এ বা 11-12-এ যখন টেস্ট পেপার সলভ করো, যদি কোনো একটা চ্যাপ্টার ভালো করে করে নাও না, বা তোমাদের সময় যদি সিলেবাস টেস্ট হয়ে থাকে ভালো করে, টেস্ট পেপার সলভ করতে একটা আলাদাই মজা লাগে। কারণ আমি খুব করতাম টেস্ট পেপার সলভ, আমাকে ভালো লাগতো টেস্ট পেপার সলভ, ঠিক আছে? তো ওই যে ওটা ভালো লাগার জন্য ম্যাথটাকে আগে ভালোবাসতে, ম্যাথকে না ভালোবাসলে ওটা কোনোদিনও লাগবে না। তুমি যদি ম্যাথকে ভয় পাও, তাহলে কোনোদিনও টেস্ট পেপার সলভ করা বা কোশ্চেন প্র্যাকটিস করাতে কোনোদিনও ভালো লাগবে না। তোমার যেরকম ধরো বায়োলজি, আমি লাইফ সায়েন্স পড়াচ্ছি, লাইফ সায়েন্স ধরো চ্যাপ্টার পড়ছো, চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার করছো। তো আগের দিন যেরকম আমি এমসিকিউ করাচ্ছিলাম চ্যাপ্টার থেকে, তো নিজে নিজে পারছিলে তোমরা বলতে, আমি তো বলছিলামই না বেশিরভাগ কোশ্চেন অ্যান্সার। কারণ কি? তোমরা স্যার অলরেডি এমসিকিউ কোশ্চেন দিলেন তো? এমসিকিউ কি কোশ্চেন করবো বলো? এমসিকিউ যেগুলো করিয়েছেন সেগুলো পাঠালেন না তো? এমসিকিউ আগের দিনের ক্লাসের সঙ্গে তো পাঠিয়েছি, ওই একটা পিডিএফ, আগের দিনে পিডিএফ পাওনি তোমরা? না স্যার আমি তো আর আগের ক্লাসের পিডিএফ দেয়নি বাকিরা? স্যার স্যার দিতে ভুলে গেছে নাকি তাহলে? বাকিরা পেয়েছো আগের দিনের পিডিএফ যেটা কালকে পড়িয়েছি আমি? হ্যাঁ স্যার পেয়েছো? তাহলে তো পেইড ব্যাচে দিয়ে দিয়েছে। আচ্ছা, পেড ব্যাচে দিয়েছে, তাহলে তাহলে হচ্ছে তোমাদের ব্যাচে দেয়নি হয়তো, আমি বলে দেবো স্যারকে দিয়ে দিতে, ঠিক আছে? স্যার সো আমাদের একটা 115 মার্কের পরীক্ষা আছে। কি বলছো বুঝতে পারলাম না, আর ভালো করে বলো, কেটে গেল কথা। বললাম 115 নম্বর পরীক্ষা দিলে ভালো হতো না স্যার? হ্যাঁ, তো তোমাদের আগে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করাবো, তোমাদের চাপ নিচ্ছ কেন? তোমাদের আগে সিলেবাসটা শেষ করি, এক দুটো চ্যাপ্টার আছে আগে, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস আর রিভিশন চলবে, সবকিছু হবে, তোমরা চাপ নিও না। তোমাদের কাজ পড়াশোনা করা, বাকি পরীক্ষা নেওয়া ওগুলো কাজ তো আমি করবোই। তোমাদের অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো, চাপ নিও না, এখন তোমাদের টাইম আছে। তোমাদের এমন কোনো কোশ্চেন থাকবে না যেগুলো প্র্যাকটিস করা থাকবে না, আমি তোমাকে বলছি, গ্যারেন্টি দিচ্ছি, আমার কথাটা মানো। কিন্তু তোমাদের তার জন্য পড়তে হবে, যেগুলো চ্যাপ্টার আমি পড়িয়েছি অলরেডি, সেগুলো চ্যাপ্টার বাড়িতে রিভিশন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে আমি 100-150 করে এমসিকিউ করাবো, চাপ নিও না। ওটার দায়িত্ব আমার, তোমাদের পড়ার দায়িত্ব তোমার, ঠিক আছে? স্যার যে চ্যাপ্টার গুলো আগে স্যার করিয়ে দিয়েছেন ওগুলোও পড়িয়ে দেবেন। হ্যাঁ, আমি রিভিশন স্টার্ট সেগুলো থেকে করাবো, ঠিক আছে? চাপ নিও না। যখন রিভিশন স্টার্ট করাবো, রিভিশন ক্লাস, তো যে চ্যাপ্টার গুলো আমি পড়াইনি সেগুলো ক্লাস থেকে, সেগুলো চ্যাপ্টার গুলোই প্রথমে স্টার্ট করবো রিভিশন, যাতে তোমাদেরও সুবিধা হয়ে যায়। অনেকে বলছিলে, আমাকে বারবার বলেছিলে বুঝতে পারিনি, তো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো, গল্প হয়ে গেল অনেক।
তো যেটা বলছিলাম আমি যে আমাদের যে সংবহনে আমরা কি পড়বো? সংবহনে আমরা পড়বো যে কোনো বডিতে জল বা আমাদের ধরো নর্মাল তো আমরা অলরেডি জল টল এগুলো তো আমরা ট্রান্সপোর্ট সিস্টেমে পড়ে নিয়েছি, জাইলেম ফ্লোয়েম এইসব উদ্ভিদ দিয়ে দেখা যায়, এগুলো পড়ে নিয়েছি আমরা। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি হয় বলো? প্রাণীদের ক্ষেত্রে জল তো এরকম আলাদা করে প্রবাহিত হয় বলো? আমাদের বডিতে কি জল এরকম আলাদা আলাদা প্রবাহিত হয়, না রক্তের মধ্যে জল থাকে, জলটা থাকে? রক্তের মধ্যেই থাকে। তাহলে আমাদের তো এরকম তো পাইপ নেই যে এরকম উদ্ভিদ দিয়ে যেরকম পাইপ আছে জাইলেম ফ্লোয়েম জল পরিবহনের জন্য, তো এরকম তো কোনো পাইপ নেই আমাদের বডিতে। ধরো শিরা দিয়ে রক্ত যাচ্ছে, ধমনী দিয়ে জল যাচ্ছে, এরকম তো কোনো ব্যাপার নেই। রক্তের মধ্যে জলটা মিশে যাচ্ছে, তাহলে সেটা আমাদের আলাদা করে করার দরকার নেই, সেটা রক্তের মধ্যে পড়লেই হবে। ওকে, তাহলে আমাদের যে সংবহন তন্ত্র, আমাদের যে সংবহন তন্ত্র, তো সংবহন তন্ত্রের কি কি পার্ট হতে পারে বলো? আমাদের যে মানুষের সংবহন তন্ত্র, এখানে যদি লিখো সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র, সবাই লিখো সংবহন তন্ত্র। তাহলে সংবহনতন্ত্রের পার্ট কি কি হবে বলো? একটা কি আমাদের প্রবাহিত কি হচ্ছে বলো? রক্ত প্রবাহিত হচ্ছে তো, বলো? রক্ত হচ্ছে প্রবাহিত, তাহলে রক্ত গেল সংবহনতন্ত্রের অংশ। রক্ত কার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? আমাদের ব্লাড মৃত্তিকা। ভেসেল। হ্যাঁ, ব্লাড ভেসেল বা রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই না? শিরা ধমনী এগুলো কি রক্ত বাহ, তাই না? তাহলে এগুলো হচ্ছে রক্ত বাহ, মানে রক্ত যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কারণ আমি তো বললামই, মানুষের ক্ষেত্রে ক্লোজ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বা বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, তো অবভিয়াসলি বদ্ধ যখনই দেখা যাবে তখন কি রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ব্লাড ভেসেলস। নেক্সট, আচ্ছা ব্লাড ভেসেল মেনলি এই দুটোই আমাদের আমাদের এই পার্থক্য। ওকে, নেক্সট, আচ্ছা রক্ত বাহের মধ্যে কি কি পড়বে বলো? রক্ত বাহের মধ্যে কি কি পড়বে? শিরা, ধমনী, শিরা রক্তজালক। ধমনী, আর হচ্ছে আমাদের ক্যাপিলারি। ক্যাপিলারি বাংলা কি গো? ক্যাপিলারি বাংলা আমি ভুলে গেছি, কি আছে ক্যাপিলারি বাংলা? রক্তজালক। রক্তজালক, হ্যাঁ। তাহলে ক্যাপিলারি আছে, তাহলে শিরা হয়, ধমনী হয়, আর রক্তজালক হয়। ওকে, তাহলে দেখো আগে প্রথমে আমরা সবকিছু জানবো, দেন তাহলে এবার যদি ব্লাড ভেসেলকে ভাগ করি তাহলে তিনটা ভাগে ভাগ করবো আমরা। একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, এটা হালকা হালকা আলোচনা আমি রেশন চ্যাপ্টারে করেছিলাম, মনে আছে তোমাদের? শিরা, ধমনী, আর একটা হচ্ছে জালক, রক্তজালক। ইংলিশ নামগুলো খুব ইম্পর্টেন্ট। ধমনীকে কি বলে ইংরেজিতে? শিরাকে কি বলে ইংরেজিতে বলো? শিরাকে ভেন। ভেন, ঠিক আছে, ভেন। আর ধমনীকে বলে আর্টারি, আর রক্তজালককে কি বলে ইংরেজিতে বলো? ক্যাপিলারি। ওকে, তাহলে রক্তজালকটা কি বলতো? শিরা আর ধমনীর সংযোগ স্থলকে রক্তজালক বলে। তো ধরো যদি এরকম এদিকে ধরো শিরা যদি থাকে, ধরো এদিক দিয়ে ধমনী এলো আর এদিক দিয়ে শিরা গেল, তাহলে এর মাঝখানে যে থাকে, যে জিনিসটা থাকে এরকম এরকম, তাহলে এই কালো অংশ, কালো জিনিসটা কি বলবো বলো আমরা? রক্তজালক বলতে পারি, ক্যাপিলারি। রক্তজালক। হুম, বুঝতে পারলে? তাহলে সাধারণত বলো, সাধারণ কেসে, সব কেসে হয় না, কিছু কিছু কেসে ব্যতিক্রম আছে। শিরার মধ্যে দিয়ে কি রক্ত যায় জানো? শিরার মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত যায় না অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড যুক্ত যায় বলো? শিরার মধ্যে দিয়ে, কার্বন ডাই অক্সাইড যুক্ত। হ্যাঁ, তাহলে শিরাতে যায় হচ্ছে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব। তাহলে লিখে নাও, অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায় হচ্ছে শিরার মধ্যে দিয়ে। এর এক্সেপশন আছে, আমি পরে বলবো এক্সেপশন কি আছে, ব্যতিক্রম কি আছে। অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এর এক্সেপশন জানো কেউ? মানে এর ব্যতিক্রম, সব শিরার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায় না, কিছু কিছু শিরা আছে যেগুলোর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়, জানো ব্যতিক্রম? আমি একটু পরে যখন পড়াবো তখন বুঝে যাবে। নেক্সট, ধমনী। ধমনী তাহলে কি লিখবো বলো? এটা যদি অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয় তাহলে ধমনী কি বলবো? অধিক, অধিক অক্সিজেন যুক্ত রক্ত। হ্যাঁ, তাহলে অধিক অক্সিজেন যুক্ত রক্ত। এবার তোমাদের প্রশ্ন হতে স্যার হঠাৎ কার্বন ডাই অক্সাইড অক্সিজেন এগুলো কোথা থেকে চলে এলো?
সেগুলো আমি আসবো, আলোচনা করবো। তাহলে তোমরা বলো, আমাদের বডিতে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন বডিতে কি যায় বলো? অক্সিজেন যায় তো। আর যখন শ্বাস ত্যাগ করি তখন কি বেরায়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেরোয়। তাহলে বডিতে যখন অক্সিজেন, আমাদের বডিতে যে অক্সিজেনের যত লাংস, লাংসের কাজ কি বলো? আমাদের লাংসের কাজ কি? আমাদের ফুসফুসের কাজ কি? অক্সিজেনটা গোটা বডিতে সার্কুলেট করা, হ্যাঁ, ওটা একটা না, অক্সিজেনকে গোটা বডিকে সার্কুলেট করা না। আমাদের লাংসের মানে কাজ হচ্ছে, থাকে। লাংসের কাজ হচ্ছে রক্তকে পরিশোধন করা। রক্তকে কি করা বলো? রক্তকে পরিশোধন করা। সেখানে কি হয় বলো? অক্সিজেনের, অক্সিজেনটা তো স্যার, অক্সিজেনটা তো দূষিত রক্ত। হ্যাঁ, অক্সিজেনটা দূষিত রক্ত না, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা দূষিত রক্ত। ঠিক আছে? আমাদের বডিতে কোনটা লাগবে বলো? অক্সিজেনটা ভালো জিনিস ভাবি না কার্বন ডাই অক্সাইডটা ভালো জিনিস ভাবি? ভালো জিনিস তো আমরা নিজের বডিতে যেটা টানছি সেটা অক্সিজেন। নিশ্চয়ই ভালো হবে, অক্সিজেনটা ভালো হবে। তাহলে অক্সিজেন। অক্সিজেন যুক্ত রক্ত যেটা বলবো সেটাকে বিশুদ্ধ রক্ত বলবো না দূষিত রক্ত বলবো? অক্সিজেন যুক্ত রক্তটাকে বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত। তাহলে প্রথমে এগুলো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? এগুলো জিনিস ক্লিয়ার হওয়া খুব খুব জরুরি। কারণ পরে এগুলো জিনিস বুঝতে পারে না, বেসিক কনসেপ্ট বুঝে না লোকে, আর বলে যে কঠিন চ্যাপ্টার কঠিন চ্যাপ্টার। আমি দেখি বলছি এগুলো চ্যাপ্টার অনেকেই বলে কঠিন চ্যাপ্টার, স্যার কিছু বুঝতেই পারি না। তো বেসিক জিনিসগুলো আগে ভালো করে বুঝো, তাহলে যেরকম ডাইজেশন চ্যাপ্টার পড়ানোর আগে কি করেছিলাম তোমাদের বলো? বেসিক জিনিসগুলো আমি আলাদা আগে বুঝিয়েছিলাম। পরিপাকের আগে আগে তোমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বুঝিয়েছিলাম যে কেমন করে সরল এককে কেমন করে ভাগে। তো ওটা বুঝলে তোমাদের পরিপাক কিছুই মনে হবে না। সেম টু সেম এখানেও আগে শিরা ধমনের কনসেপ্টটা ভালো করে বুঝো। এটা বুঝে গেলে অর্ধেক কাজ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে আমার কথাটা? মানে তো দেখো, এবার যেটা বললাম আমি, অক্সিজেন যুক্ত রক্ত যেটাকে বলবো সেটাকে কি বলবো বলো? বিশুদ্ধ রক্ত। তো এমন না যে অক্সিজেন যুক্ত রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড 1% থাকবে না, থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ পরিমাণটা হচ্ছে অক্সিজেন থাকবে রক্তের মধ্যে। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে এবার তোমরা বলো, বিশুদ্ধ শিরা ধমনী, শিরা আর ধমনীর মধ্যে জেনারেলি কোনটাতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়? ধমনী। ঠিক আছে, তাহলে এবার বলো সারা দেহে আমাদের কোনটা রক্ত যাবে? বিশুদ্ধ রক্ত যাবে না কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে বলো? আমাদের সারা দেহে কোষের বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত যাবে। আর সারা দেহ থেকে নোংরা টোংরা নিয়ে, সারা দেহ থেকে নোংরা টোংরা নিয়ে এসে কোনটা দিয়ে যাবে? শিরা দিয়ে যাবে না ধমনী দিয়ে যাবে? শিরা। শিরা। বলো, এটুকু এটুকু সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এটুকু হচ্ছে আমাদের মেনলি বুঝার কাজ। তাহলে আমাদের বডিতে দুটো রক্তবাহু থাকে, একটাকে হচ্ছে শিরা বলে, একটাকে ধমনী বলে। শিরাতে জেনারেলি জেনারেলি আমি কথাটা বারবার বলছি, সাধারণত সাধারণত অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, আর ধমনীতে সাধারণত অধিক অক্সিজেন যুক্ত রক্ত যায়। হলো? তাহলে নিশ্চয়ই অক্সিজেন যুক্ত রক্ত মানে ধমনীতে যেটা রক্ত যাবে সেটা কি হচ্ছে বডিতে চারিদিকে ছড়িয়ে পড়বে, বডির বিভিন্ন কোষে যাবে। দেন কোষে বিভিন্ন বিপাকীয় কার্য হবে, বিপাকীয় কার্যের পরে কি হবে? রক্তটার মধ্যে কার্বন ডাই অক্সাইড মিশে যাবে বা বিভিন্ন বিপাকীয় বর্জ্য মিশে যাবে। সেটা কি হবে বলো? বিশুদ্ধ থেকে অবিশুদ্ধ রক্ত হয়ে গেল। তাহলে সেই অবিশুদ্ধ রক্তটা কার মধ্যে দিয়ে যাবে? শিরার মধ্যে দিয়ে যাবে না ধমনীর মধ্যে দিয়ে যাবে? শিরার মধ্যে দিয়ে যাবে। তাহলে শিরার মধ্যে দিয়ে গিয়ে সেটা আবার চলে আসছে। তাহলে এইটুকু কনসেপ্ট করে বুঝতে অসুবিধা বলো? শিরা ধমনী বুঝতে কারোর অসুবিধা? না, চলো নেক্সট। আর সুন্দর কয়েকটা জিনিস পড়াই তোমাদেরকে। ওকে, আচ্ছা, শিরা ধমনীর এবার কয়েকটা জিনিস আমরা আলোচনা করবো যেটা পরীক্ষার জন্য দরকারি। ঠিক আছে? কোথায় গেল কোথায় গেল? হুম, এবার যেটা আমরা বলেছিলাম যে শিরা ধমনীর জেনারেলি অধিক, শিরাতে কি অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, আর হচ্ছে ধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত থাকে, তাই না? তাহলে আমি এখানে যদি পার্থক্য করতে চাই শিরা ধমনীর, তাহলে বলতে পারি এখানে শিরাতে লিখতে পারি আমরা অবিশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত প্রবাহিত হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি এখানে লিখে দিচ্ছি ব্যতিক্রমটা, তাহলে ব্যতিক্রমটা লিখে নাও, যে বলছিলাম ব্যতিক্রম হবে। তাহলে জেনারেলি শিরাতে কি বললাম বলো? অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, কিন্তু ফুসফুসীয় ফুসফুসীয় শিরাতে কি যায় বলো? জানো? ফুসফুসের শিরাতে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত মানে সরি অধিক অক্সিজেন যুক্ত রক্ত যায়। জেনারেলি সাধারণত কি হয় বলো? শিরাতে
অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, কিন্তু ফুসফুসীয় শিরাতে হচ্ছে অধিক অক্সিজেন যুক্ত রক্ত যায়। বলো ব্যতিক্রমটা বুঝতে পারলো? হ্যাঁ স্যার। ফুসফুসীয় শিরা বা এটাকে বলা হয় পালমোনারি ভেন। কি বলে ইংরেজিতে বলো? ইংরেজি নামটা বেশি পপুলার, পালমোনারি ভেন। এটাতে কি হয় বলো? এটাতে হচ্ছে পরীক্ষাতে এটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, অতিরিক্ত অক্সিজেন যুক্ত রক্ত। সেম টু সেম যদি এটার ব্যতিক্রম থাকে তাহলে নিশ্চয়ই ধমনীরও ব্যতিক্রম থাকবে। তাহলে সেম টু সেম হচ্ছে এটারও ব্যতিক্রম। জেনারেলি ধমনীতে কি রক্ত যায় বলো? অধিক অক্সিজেন যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত যায়। কিন্তু ফুসফুসীয় ধমনী যেটা আছে, লিখে নাও সবাই, ফুসফুসীয় ধমনী বা এটা কি বলবো বলো? পালমোনারি আর্টারি বলতে পারি? বলো সবাই, পালমোনারি আর্টারি। এটাতে কি হয় বলো? আমরা কি বলবো? অতিরিক্ত কি যুক্ত রক্ত? কার্বন কার্বন ডাই অক্সাইড যুক্ত। বলো ব্যতিক্রম দুটো মনে থাকবে সবাই। তাহলে জেনারেলি শিরাতে হচ্ছে আমাদের অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা বা আমাদের ফুসফুসীয় শিরা, যেখানে কি অতিরিক্ত অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে। আর জেনারেলি ধমনীতে কি হয় বলো? অতিরিক্ত অক্সিজেন যুক্ত রক্ত যায়, কিন্তু ব্যতিক্রম কি ফুসফুসীয় ধমনী, যেখানে হচ্ছে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। বলো এইটুকু ক্লিয়ার হচ্ছে? প্রথমে সবার আগে বলো, এইটুকু বোঝানো তো অনেকটা বড় জিনিস বোঝানো, ঠিক আছে? নেক্সট, আচ্ছা আরেকটা জিনিস বলো, এখানে আমি আরেকবার লিখছি, ঠিক আছে? শিরা ধমনী, শিরা ধমনী, মেনলি যেহেতু পার্থক্যটা এটাই, আমি এটা আবার লিখছি। আচ্ছা এবার তোমরা বলো, তাহলে শিরার মধ্যে আমরা কি বলবো? দূষিত রক্ত জেনারেলি, ব্যতিক্রম বলছি না, জেনারেলি কি বলবো? বিশুদ্ধ রক্ত না দূষিত রক্ত? বলো। দূষিত রক্ত। দূষিত রক্ত। আর দূষিত। ধমনীতে? ধমনীতে বিশুদ্ধ। বলো। এই বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্ত বুঝতে পারোনি এমন কেউ আছো? লজ্জা পাবে না, পাবে না, ডাইরেক্ট জিজ্ঞেস করবে। তোমাদের এখানে বুঝতে এসছো, লজ্জা পেতে আসোনি। বলো, একটু যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমি আরো বলে দেবো, কারো যদি বুঝতে অসুবিধা, বিশুদ্ধ আর দূষিত রক্তটা বুঝতে পেরেছো সবাই? তো দেখো, না স্যার। বুঝতে পারোনি? ঠিক আছে, দেখো যেটা বলছিলাম আমি, যে শিরার মধ্যে দিয়ে কি হয় বলো? শিরার, আমাদের বডিতে কি কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বেরিয়ে যায়, আর আমাদের বডিতে কি অক্সিজেনটা আমরা গ্রহণ করি। তাহলে অক্সিজেনটা গ্রহণ করে কি করে বলো? বিভিন্ন কোষে যায়, বিভিন্ন কোষের মধ্যে বিপাকীয় কার্য হওয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমাদের যে রক্তটা বিভিন্ন কোষে যাচ্ছে অক্সিজেন নিয়ে, সেই রক্তটা কি হচ্ছে বলো? আমাদের বিশুদ্ধ রক্ত হচ্ছে, তাই না? আর কোষ থেকে যে রক্তটা আসছে আমাদের ঘুরে, সেই রক্তটা কি হচ্ছে? সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রক্ত হচ্ছে। তাহলে কি সেটা দূষিত রক্ত হয়ে যাচ্ছে। তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা বিভিন্ন কোষে, কলাতে, বিভিন্ন অঙ্গে যাচ্ছে, সেই সরি মানে এই সেটা যেটা যেটা অক্সিজেন যুক্ত রক্ত, ভুল বললাম, যেটা অক্সিজেন যুক্ত রক্ত মানে যেটা বিশুদ্ধ রক্ত, যেটা বিভিন্ন কোষ কলাতে যাচ্ছে, সেটা কি বলো? সেটা ধমনীর মধ্যে দিয়ে যায় জেনারেলি। আর যেটা কোষ থেকে, কলা থেকে বা অঙ্গ থেকে যে রক্তটা দূষিত রক্ত বা যেটা অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেটা আমাদের ফিরে আসছে, তাহলে সেটাকে আমরা, সেটা কোথা দিয়ে যায় বলো? সেটা হচ্ছে শিরা দিয়ে যায় জেনারেলি। এটা তার ব্যতিক্রম হচ্ছে এই দুটা, যে ফুসফুসীয় শিরাতে হচ্ছে অতিরিক্ত অক্সিজেন যুক্ত রক্ত যায়, আর ফুসফুসীয় ধমনীতে হচ্ছে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা হচ্ছে তার ব্যতিক্রম। তাহলে শিরার ক্ষেত্রে আমরা বলবো কি বলো? আমরা এটা হচ্ছে দূষিত রক্ত বলতে পারি, আর এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। বলো এটুকু বলতে পারি সবাই? আচ্ছা তাহলে বলো, ধমনীতে কি হচ্ছে? বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে কি বললাম এখনই? সেই রক্তটা কি হচ্ছে? বিভিন্ন রক্ত সারা দেহের মধ্যে কোনটা রক্ত ছড়িয়ে পড়বে? শিরার রক্ত না ধমনীর রক্ত? বলো। ধমনীর রক্ত। ধমনীর রক্ত, ঠিক আছে? তাহলে এখানে লিখে নাও সবাই, ধমনীর মাধ্যমে, ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেন যুক্ত রক্ত, অধিক অক্সিজেন যুক্ত রক্ত
হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প কে করে বলো? হার্ট পাম্প করে তো, তাই না? অলরেডি পড়বো আমরা এটা। তাহলে হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে, বলো এটা বুঝতে কারো অসুবিধা? অলরেডি বলে দিচ্ছি আমি। সারা দেহে ছড়িয়ে পড়বে কেন? সারা দেহে তো কোষ আছে, কোষ কলা আছে, অঙ্গ আছে, তাদেরকে তো অক্সিজেন যুক্ত রক্ত দিতে হবে না? এবার বলো, তাদের অক্সিজেন যুক্ত রক্ত দেওয়ার ফলে তাদের বিপাক হলো, বিপাক হওয়ার ফলে রক্তটা দূষিত হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইডে ফিল হয়ে গেল। তাহলে রক্তটাকে আবার কি করতে হবে? ফেরত আনতে হবে। বলো, বুঝতে পারলে আমার কথাটা মানে? তাহলে শিরা কি করবে বলো? শিরার মাধ্যমে শিরার মাধ্যমে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহে, সরি, হ্যাঁ ঠিকই লিখছি, যুক্ত রক্ত সারা দেহে, সারা দেহ থেকে, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। বলো, এটা বুঝতে কেউ পারেন এরকম আছে? বলো, 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 এটা বুঝতে পারেন এরকম কেউ আছো? না স্যার। হুম। তাহলে আমরা বলো, তাহলে বিশুদ্ধ রক্ত মানে কি? যদি আমরা বিশুদ্ধ রক্ত, তাহলে কি বলবো? এটাকে ব্র্যাকেট কি লিখতে পারো? অধিক অক্সিজেন যুক্ত রক্ত, তাই না? অধিক অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে অধিক অক্সিজেন যুক্ত রক্ত যদি থাকে, তাহলে আমরা জেনারেলি সেটাকে কিভাবে দেখাই বলো? লাল রং দিয়ে দেখাবো না নীল রং দিয়ে দেখাবো? লাল। 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 অধিক অক্সিজেন আছে ওর মধ্যে, তাই না? তাহলে সেটা আমরা লাল দিয়ে দেখাবো। তাহলে জেনারেলি ধমনীকে কি দিয়ে দেখানো হয় বলো? লাল দিয়ে দেখানো হয় না নীল দিয়ে দেখানো হয়? লাল। 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 কিন্তু লাল কিন্তু দিয়ে। তার কিন্তু তার ব্যতিক্রম কি হয় বলো? যদি আমরা ফুসফুসীয় ধমনী দেখা যাচ্ছে, সেটাকে নীল দিয়ে দেখাবো না লাল দিয়ে দেখাবো? ফুসফুসীয় ধমনীকে নীল দিয়ে দেখাবো, নীল। কারণ ফুসফুসীয় ধমনীর মধ্যে কি আছে বলো? অতিরিক্ত অক্সিজেন না থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লাল দিয়ে দেখাবো। আর শিরাটাকে যেহেতু আমরা অতিরিক্ত, শিরাটার মধ্যে কি থাকে বলো? অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে এটাকে আমরা নীল দিয়ে দেখাবো। বলো, এটুকু বুঝতে কারোর অসুবিধা? ওকে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট। আচ্ছা, এবার বলো প্রাচীর, এবার আমরা পড়বো প্রাচীর। তাহলে জেনারেলি দেখা যায় কি বলো? শিরার হচ্ছে, দেখো তোমাদের একটা ছবি দেখিয়ে দিলে ভালো হতো। ছবিটা আছে তোমাদের কাছে দেখো। একটা ছবি দেখায় তোমাদের, সুন্দর বুঝতে পারবে ভালো। আচ্ছা, তোমরা বলো কোনটার মাঝখানে স্পেস বেশি থাকে? শিরার মাঝখানে জায়গা বেশি থাকে, না ধমনীর মাঝখানে জায়গা বেশি থাকে? ধমনী। ভালো করে বলো। শিরা হবে স্যার। শিরা হবে না ধমনী হবে? কোনটা? শিরার মাঝখানে স্পেস বেশি থাকে না ধমনীর মাঝখানে স্পেস বেশি থাকে? ধমনী। দেখো ছবি দেখাচ্ছি, ছবি দেখে তোমরা নিজেরাই বলতে পারবে। ছবি একটা সুন্দর দেখায় তোমাদের। উম তোমাদের ছবি দেখে দেখেই পড়াবো, আমি এইভাবে পড়াই, ঠিক আছে? লাইন বাই লাইন বাই লিখে দিলে বোর হয়ে যাবে, বুঝতে পারবে না কিছু। ছবি দেখে দেখে পড়বে, বুঝতে পারবে তখন। পাঠিয়ে দিই এটা। এক সেকেন্ড, ঠিক আছে, তাহলে ছবিটা বের করি।
দেখো তো সবাই ছবি দেখতে পাচ্ছ? ছবি দেখতে পাচ্ছ সবাই মাঝখানে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এবার তোমার ছবি দেখে বলো আমাদের এ যেটা আছে, এ ছবিটা যেটা, সেটা হচ্ছে আমাদের ধমনের ছবি, মানে এটা ফার্স্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে ধমনের ছবি। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ধমনের ছবি। এক সেকেন্ড। হুম, দেখো এই যে এর যেটা ছবি আছে এটা হচ্ছে আমাদের ধমনের ছবি, আর এটা হচ্ছে আমাদের শিরার ছবি। ওকে, এবার তোমরা বলো মাঝখানে গ্যাপ কোনটাতে বেশি দেখতে পাচ্ছ, সিটাতে দেখতে পাচ্ছ না ধমনীতে দেখতে পাচ্ছ? মাঝখানে গ্যাপ মানে হচ্ছে ওই লাল অংশটা, কোনটাতে বেশি দেখতে পাচ্ছ? চিরাতে। সিরাতে। দেখো কত বড় গ্যাপ এখানে। ছবি দেখে দেখে পড়বে, নিজে নিজে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আমার পড়ানো দরকার হবে না, নিজে নিজে পড়ে নেবে। আর এটা হচ্ছে তোমার কত বলো, অনেক ছোটটা। তাহলে বেশি বড় পাইপ কোনটা, শিরা বেশি বড় পাইপ না বেশি বড় পাইপ ধমনী, কোনটা? চিরাতে। শিরা। তাহলে মাঝখানে গহ্বর বড় মানে কি, সেটা বেশি বড় পাইপ। আচ্ছা, যদি গহ্বর বড় থাকে তাহলে তার প্রাচীরটা কি হবে, মোটা হবে না পাতলা হবে? প্রাচীর মানে, প্রাচীর মানে দেখো প্রাচীর মানে এইটুকু অংশ, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু অংশ প্রাচীর। তাহলে যদি গহ্বরটা বড় থাকে তাহলে প্রাচীরটা কি হবে, ছোট হবে না পাতলা হবে না মোটা হবে? প্রাচীর পাতলা হবে। পাতলা হবে। আর এখানে দেখো গহ্বর ছোট আছে, তাহলে প্রাচীর কি হবে, পাতলা আছে না মোটা আছে অনেক? এটা হবে। এটা যদি আমি এমনি লিখে দিতাম তোমরা কিছুই বুঝতে পারতে না, এখানে ছবি দিয়ে দিতে। বলো, কারো বুঝতে অসুবিধা? স্যার আরেকবার বলবেন? দেখো আমাদের এখানে ছবি এঁকে দিচ্ছি, দেখো এটা হচ্ছে শিরার ঘর, তো তাহলে শিরার ঘরটাতে দেখো, শিরার যে ঘরটা আছে তাহলে শিরার ঘরটাতে আমাদের যে শিরা ধমনী আছে না, সেই শিরা ধমনীতে বিভিন্ন রকম লেয়ার থাকে। আচ্ছা লিখে দাও, লেয়ার গুলোর নাম লিখে দাও তো, শিরা ধমনীতে যেগুলো লেয়ার থাকে সেগুলো লেয়ার গুলোর নাম এখানে ডান দিকে লিখে দাও। কি কি থাকে বলো? একটাকে বলা হয় টিউনিকা মিডিয়া, সরি প্রথমে টিউনিকা এক্সটার্না লিখো। মাইকটা অফ করে দাও, মাইক অন করা আছে। এক্সটার্না, তাহলে এক্সটার্না বলে যদি বলে তাহলে এক্সটার্না কথাটার মানে কি, ভিতরে না বাইরে? বাইরে। 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 আর এটা হচ্ছে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়া, তাহলে মিডিয়া মানে কি, মিডিয়াম মানে মিডিল। মিডলে আছে, তাই না? তাহলে টিউনিকা মিডিয়া। একটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, তাহলে কি হচ্ছে, নাম থেকে বোঝা যাচ্ছে ভিতরে থাকবে, ইনার মোস্ট, ইন্টিমা। তাহলে সবচেয়ে এটা কি হবে বলো, সবচেয়ে বাইরের কোনটা লিখো? টিউনিকা তাই না? আর সবচেয়ে ভিতরের কোনটা হবে বলো, এটা ইন্টিমাটা। এবার সবাই ছবি দেখো, দেখো এই যে ভিতরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ সবাই, হলুদ কালার লেয়ার দেখতে পাচ্ছ সবাই, এটা হলুদ কালার লেয়ারটা, এটাতে এটাতে এটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, সব থেকে ভিতরে আছে। আর সবচেয়ে বাইরে দেখো এরকম, এরকম লোমের মতো লেয়ার দেখতে পাচ্ছ একটা, এটা কি বলো? এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। আর মাঝখানে যে ব্রাউন কালারের লেয়ার দেখতে পাচ্ছ, একটা বাদামি রঙের লেয়ার, সেটা হচ্ছে টিউনিকা মিডিয়া। তাহলে তিনটা লেয়ার বুঝতে পারছো সবাই? এবার তোমরা বলো রাতেও যা থাকে ধমনীতেও তাই থাকে। কোনটা, বুঝতে পারলো না তোমার কথা, বলো। শিরাতেও যা থাকে ধমনীতেও তাই থাকে। ধমনীতে আর শিরাতে লেয়ারটা ঠিক থাকে, মানে লেয়ারটা একই রকম লেয়ার থাকে, কিন্তু ডিফারেন্স হচ্ছে তার পুরুত্বে, মানে
ধমনীতে একটা আলাদা পুরুত্ব থাকে আর শিরাতে আলাদা পুরুত্ব থাকে, সেই জন্য তো নামটা আলাদা আলাদা হয়েছে, নামটা একই জিনিস হয়ে যেত। আমি সেটা এখনই বলছি। দেখো যে আমাদের যে শিরা আছে, শিরার ক্ষেত্রে দেখো এই তিনটা লেয়ার মানে টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া আর টিউনিকা এক্সটার্না, এই তিনটা মিলিয়ে যে টোটাল যেটা হচ্ছে সেটা অনেক পাতলা হচ্ছে না? মানে শিরার ক্ষেত্রে বলছি, এই যে এটা হচ্ছে ধমনী, এটা শিরা, তাহলে শিরার ক্ষেত্রে তিনটা যদি যোগ করো লেয়ার, তাহলে সেটা অনেক পাতলা হচ্ছে না অনেক মোটা হচ্ছে? বলো, ছবি দেখে বলো। পাতলা। পাতলা হচ্ছে। আর এইখানে ধমনীর ক্ষেত্রে দেখো তিনটা যদি যোগ করো মানে এখান থেকে শুরু করে এখানে যদি আসো, তাহলে সেটা পাতলা হচ্ছে না অনেক মোটা হয়ে যাচ্ছে? মোটা হয়ে মোটা। যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ধমনীর ক্ষেত্রে, তাহলে শিরার ক্ষেত্রে আমরা কি লিখবো বলো? আমাদের শিরার ক্ষেত্রে আমরা কি লিখবো? প্রাচীর, কি লিখবো, পাতলা না মোটা শিরার ক্ষেত্রে? পাতলা। প্রাচীর পাতলা। তাহলে শিরার প্রাচীর পাতলা। তাহলে যদি প্রাচীর পাতলা হয় তাহলে গহ্বরটা কি হবে? নিজে নিজে বলো, গহ্বরটা কি হবে? বড় হবে না ছোট হবে? প্রাচীর যদি পাতলা হয়? বড় হবে। বড়। বড়। বল, বুঝতে পারলে আমার কথাটা সবাই? গহ্বর। আর ধমনের ক্ষেত্রে কি হবে বলো? এটা কোশ্চেন আছে কিন্তু পরীক্ষাতে। ছোট হবে। তাহলে প্রাচীরটা কি হবে বলো? প্রাচীরটা মোটা হবে। পুরু হবে এবং গহ্বর ছোট হবে। হ্যাঁ, তাহলে প্রাচীর হবে পুরু, গহ্বর হবে ছোট। বলো বলো বলো, কার বুঝতে অসুবিধা কোনো? স্যার উপরে একটু ডান দিকে দেখান তো। এটা অনেকে ভুল করে, ভুল করবে না তোমরা কিন্তু। এইগুলো হচ্ছে, এটা এখানে উপরে লিখে নাও, শিরা ধমনীর স্তর। এর উপরে লিখে দিতে পারো শিরা ধমনীর স্তর। হেডিং দিয়ে নাও রক্তনালীর বিভিন্ন স্তর। এটা তোরা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুব দেয়। স্টার দিয়ে দাও। স্যার টিউনিক এক্সটার্না এখানে বাইরে। হ্যাঁ, এক্সটার্নাল বাইরে, এটা লিখে রাখো। এই যে এক্সটার্না, এক্সটার্না কথাটা মানে কি? এক্সটার্নাল মানে, এক্সটার্নাল মানে বাংলা কি বলো? বাইরের। সেম টিউনিকা এক্সটার্নাটা হচ্ছে বাইরের, আর টিউনিকা ইন্টিমা, ইন্টিমা মানে কি? ইনার সাইডে আছে, তাহলে ইন্টিমাটা হচ্ছে সবচেয়ে, আচ্ছা সবচেয়ে ইন্টিমা লিখে দিয়েছি, সবচেয়ে ভিতরের হবে এটা, সবচেয়ে ভিতর। ভিতরে। বলো, এইটুকু এইটুকু শিরা ধমনী পার্থক্য সবাই বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা নেক্সট আরেকটা লিখে নাও সবাই, যে ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, সেটা কি জিনিস আমি পরে আসছি, জাস্ট এখানে লিখে নাও, এখানে লিখে নাও। শিরাতে ধমনী, শিরাতে হচ্ছে কপাটিকা থাকে আর ধমনীতে কপাটিকা থাকে না। লিখো, শিরায় কপাটিকা থাকে কিন্তু ধমনীতে কি হচ্ছে বলো? ধমনীতে কপাটিকা থাকে। ঠিক আছে, লিখে হয়েছে সবার? লিখে হলে বলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস লিখো, কি লিখবো কি লিখবো কি লিখবো কি লিখবো? রক্তচাপ বেশি হয় ধমনী। হ্যাঁ, আরেকটা লিখে নাও, শিরার মধ্যে কি হয়? রক্তের বেগ কম হয়। ঠিক আছে, লিখে নাও, রক্তের
বেগ কম হয়, মানে কম স্পিডে রক্ত প্রবাহিত হয়। আর ধমনীর মধ্যে কি হয় বলো? রক্তের বেগ বেশি। তোমরা নিজে নিজে বলতে পারো, বলো ধমনীতে কি ছিল? অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ছিল না অধিক অক্সিজেন যুক্ত রক্ত ছিল ধমনীতে? অক্সিজেন যুক্ত। আর অক্সিজেন শিরাতে কি ছিল? অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাই অক্সাইড যুক্ত মানে কি? কোষের যত বর্জ্য পদার্থ আছে সেই রক্তটার মধ্যে দিয়ে আসে। তাহলে বলো তোমরা বলো যে কোন রক্তটা বেশি সহজেই প্রবাহিত হবে, ধমনীর রক্তটা না শিরার রক্তটা? ধমনীর রক্ত। অবশ্যই সেটাতে বর্জ্য পদার্থ কম আছে, তাহলে সবচেয়ে বেশি ভালো প্রবাহিত হবে। তাহলে কোনটার বেশি বেগ বেশি হয়? বুঝতে পারলে? মিললো তোমার কনসেপ্টের সঙ্গে? তাহলে যেহেতু ধমনীর মধ্যে বিপাকীয় বর্জ্য সেরকম থাকে না, সেজন্য ধমনীর রক্তের বেগও সেরকম বেশি হয়। আরেকটা লিখে নাও তোমাদের। স্যার শিরার মানে রক্তের বেগটা কম থাকে, হ্যাঁ, শিরা রক্তের বেগ কম থাকে। আর ধমনীর রক্তের বেগটা বেশি থাকে। হ্যাঁ, শিরার কম থাকে, ধমনীর বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলো এবার তোমরা, অক্সিজেন যুক্ত রক্ত কি থাকে? ধমনীর রক্তটা। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত যদি ধমনী থাকে, তাহলে হৃৎপিণ্ড থেকে ধমনীর রক্তটা দূরে, হৃৎপিণ্ডের দিকে আসবে না হৃৎপিণ্ড থেকে দূরে যাবে? বলো। হৃৎপিণ্ড থেকে চারদিকে ছড়িয়ে যাবে। এই যে প্রথম পয়েন্টটা কি লিখেছিলাম বলো? অধিক অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে হৃৎপিণ্ডের দিকে হলো না হৃৎপিণ্ড থেকে বাইরের দিকে হলো? হৃৎপিণ্ড থেকে বাইরে। আর এখানে শিরার রক্ত দেখো কি লেখা আছে? হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে কার দিকে হলো? হৃৎপিণ্ডের দিকে হলো না হৃৎপিণ্ডের বাইরে হলো? হৃৎপিণ্ডের দিকে। হৃৎপিণ্ডের মধ্যে হলো। তাহলে তোমাকে যদি বলে শিরা ধমনী দুটোর মধ্যে উৎপত্তি স্থল, রক্তের উৎপত্তি স্থল মানে তোমার কোথায়? মানে ধমনীর রক্তে না শিরার রক্তে? কি বলবে অ্যান্সার? মানে হৃৎপিণ্ডে উৎপত্তি স্থল। শিরার। ভালো করে ভেবে বলো। স্যার কোশ্চেনটা আবার বলেন। কোশ্চেনটা বলছি যে এটা ধরো হার্ট, আমি বলছি হার্ট থেকে কোন রক্তটা বেরাচ্ছে, মানে হার্ট থেকে কোন রক্তটা উৎপত্তি হচ্ছে, শিরার রক্ত না ধমনীর রক্ত? ভালো করে বলো। ধমনীর রক্ত। ধমনীর রক্ত বলো না। ধমনীর রক্তটা কি হচ্ছে? হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে। তাহলে সারা দেহে ছড়িয়ে পড়ছে মানে কি? উৎপন্ন কোথা থেকে হলো? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হলো। বলো আমার কথাটা মানে বুঝতে পারলে? তাহলে এখানে লিখতে পারি আমরা, তাহলে ধমনীতে আমরা লিখতে পারি ধমনীর উৎপত্তি স্থল হৃৎপিণ্ড লিখতে পারি। উপরের পয়েন্টটা একবার দেখি। ধমনীর উৎপত্তি স্থল হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ড যদি উৎপত্তি স্থল হয়, তো এদিকে হৃৎপিণ্ডের উৎপত্তি স্থল হলো, তাহলে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি স্থল হয়ে সেটা কি হবে বলো? মাঝখানে কি যাবে? রক্ত জালক আসবে। বলতে পারি? বলো। এই যে আমরা প্রথমে বললাম না যে রক্তটা ধমনীর মধ্যে দিয়ে যাচ্ছে, অক্সিজেনেটেড রক্ত, অধিক অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে, দিয়ে কি হচ্ছে বলো? আমাদের রক্ত জালক সৃষ্টি করছে। রক্ত জালক থেকে আবার কি হচ্ছে বলো? আমাদের শিরা দিয়ে আবার রক্তটা হৃৎপিণ্ডে ফিরে আসছে। তাই তো ছিল? বলো সবাই। এরকমই তো হচ্ছে। তাহলে এখান দিয়ে রক্তটা কি দিয়ে যাচ্ছে? ধমনী দিয়ে যাচ্ছে। আর হৃৎপিণ্ডে কি দিয়ে আসছে? শিরা দিয়ে আসছে। মাঝখানে কি থাকছে বলো? রক্ত জালক থাকছে। এটা কি রক্ত জালক? তো এটা রক্ত জালক না, বা ক্যাপিলারি। তাহলে আমরা বলতে পারি ধমনীর উৎপত্তি স্থল হৃৎপিণ্ড, আর মিলন স্থল কি বলবো বলো? জালক বলতে পারি। মিলন স্থল কোথায় মিলছে? মিলন স্থল রক্ত জালক। দেখো বুঝতে পারলে কিনা? এই যে ধমনীটা দেখো, ধমনীর চোখটা দেখো, ধমনীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? হার্ট থেকে উৎপন্ন হয়েছে। কোথায় মিলেছে? রক্ত জালকে গিয়ে মিলেছে তো? বলো বুঝতে পারলে কিনা? আর শিরাটা কি হবে বলো? শিরাটার ক্ষেত্রে শিরার উৎপত্তি স্থল কি হচ্ছে? রক্ত জালক হবে না হৃৎপিণ্ড হবে? শিরার উৎপত্তি স্থল রক্তজালক।
ছবি দেখে পড়বে, নিজে নিজে অ্যান্সার দিতে পারবে। উৎপত্তি স্থল, জালক, আর মিলন স্থল কি বলবো তাহলে বলো? হৃৎপিণ্ড। নিজে নিজে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে পড়বে, কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। বলো, এটুকু বুঝতে পেরেছো তোমাদের সবাই? হুম। নেক্সট আরেকটা পয়েন্ট লিখে নাও, এক্সট্রা পয়েন্ট, যেটা তোমাদের অতটা লাগবে না, তাও আমি লিখে দিচ্ছি যেহেতু তোমাদের দিলেও দিতে পারে। যে আমরা ডাক্তারের কাছে গিয়েছো কোনোদিন, বা নিজে দেখেছো আমাদের বডিতে পালস ফিল করা যায়? পালস মানে কি বলো? পালস মানে কি জানো? পালস মানে কি? স্পন্দন। তাহলে তোমরা জানো স্পন্দন কোনটাতে ফিল হয়, ধমনীতে না শিরাতে? ধমনীতে। ধমনীতে। ধমনীতে দাও। ধমনীতে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে শিরা লিখছি, তাহলে এদিকে শিরাটা লিখো। যদি লিখে নাও সবাই একটু। শিরার স্পন্দন নেই, শিরার স্পন্দন নেই, আর ধমনীর স্পন্দন আছে। স্পন্দন বানান। স্পন্দন, হ্যাঁ স্পন্দন হয়ে গেছে না, স্পন্দন। আর সেটা জাস্ট মনে রাখবে সবাই, এত এগুলো কঠিন দিবে না, অত বড় কঠিন কোশ্চেন। তাও তোমাদের যেহেতু আছে আমি বলে দিচ্ছি। বলো, শিরা ধমনী বুঝতে কারোর কোনো অসুবিধা? এখনই বলে দাও। তোমাদের গোটা সব পড়িয়ে দিলাম, এর থেকে বাইরে কিছু আসবে না শিরা ধমনীতে। হ্যাঁ স্যার। ওকে, দেন আচ্ছা, আরেকটা জিনিস, শিরা ধমনীর সংযোগস্থলকে আমরা রক্তজালক বলে দিয়েছিলাম, এটা বলে লিখেছি। লিখে নাও, এখানে লিখে নাও, রক্তজালকের এখানে লিখে নাও একটু, শিরা ও ধমনীর সংযোগস্থল বলতে পারি আমরা। হ্যাঁ স্যার। ছবিতে দেখলাম আমরা একটু আগে। আচ্ছা, আমাদের বডিতে না দুটো বড় বড় শিরা আছে, মানে দুটো না, মানে আমাদের মানে কটা আছে সেটা পরে বলছি। আমাদের বডিতে একটা শিরা আছে বড়, আর হচ্ছে ধমনী বড় আছে। তাহলে যে সব থেকে বড় শিরাটা যায় সেটাকে কি বলা হয় বলো? মহাশিরা বলা হয়। কি বলা হয়? মহাশিরা। আর এটা বড় যেটা ধমনী সেটা কি বলবো বলো? মহাধমনী। তাহলে ছোট ছোট ধমনী থেকে রক্তটা কোথায় গিয়ে মিশবে বলো? মহাশিরা থেকে মিশবে তো। আর ছোট ছোট ধমনী থেকে রক্তগুলো কোথায় গিয়ে মিশবে বলো? মহাধমনী থেকে মিশবে। আচ্ছা, বুঝতে পারলে? তাহলে এটা সুন্দর একটা ছবি দিই তোমাদের, এটা ধমনী আর মহাধমনীর, মহাশিরা আর মহাধমনীর ছবি দিয়ে বুঝাবো তোমাদেরকে, চাপ নিও না। এই শিরা ধমনীটা আমি টাইম নিয়ে বুঝাচ্ছি এই জন্যে যে যখন রক্ত সংবহনতন্ত্র, মানে আমাদের কার্ডিয়াক সাইকেল বা এগুলো পড়াবো, সেগুলোতে তোমাদের এক বুঝতে একবারে কোনো অসুবিধাই হবে না যদি শিরা ধমনীর কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? স্যার, বলো। শিরা আর ধমনীর মধ্যে যে জালক থাকে সেটার কাজ কি? শিরা ধমনীর মধ্যে জালক কানেক্ট করছে, রক্তটাকে কানেক্ট করবে না, রক্তটা না তো এক জায়গাতে থেকে যাবে না। জালকটার কাজ কি? জালকটার কাজ হচ্ছে শিরা আর ধমনীর মাঝখানে কানেকশন তৈরি করা, না তো কি হচ্ছে? আমাদের রক্তটার মধ্যে তো কানেকশনই হলো না। এইখানে যদি রক্তটা দেখো, ওইখানে যদি তোমাদের, এইখানে কোথায় গেল ছবিটা, এইখানে যদি তোমাদের, এইখানে যদি রক্তজালক যদি না থাকতো তাহলে কানেকশন হতো? একটা লুপ হতো না তো? একটা লুপ হচ্ছে না, তাহলে একটা বডিতে এরকম ইয়ে গিয়ে থেকে যেত। কিন্তু হচ্ছে গোটা বডিতে একটা কানেকশন লুপের মতো আছে, পাইপের কানেকশন আছে। তো সেই কানেকশনটা জালকের মধ্যে টোটালটাকে কানেকশন, মাঝখানে কানেকশন করতে সাহায্য করে হচ্ছে রক্তজালকটা। মানে শিরা আর ধমনীর মাঝখানে কানেকশনটা তৈরি করার কাজ হচ্ছে রক্তজালকের। আচ্ছা, ছবিটা দেখো একটু।
দেখতে পাচ্ছ সবাই ছবি? তাহলে আমি একটু আগে স্যার কি বলেছিলাম? শিরাকে কি দিয়ে দেখানো হয়? একটু আগে বলেছিলাম, দেখো শিরাকে কি দিয়ে দেখানো হয়? কোন রং দিয়ে? এটা কি দিয়েছিলাম? নীল রং দিয়ে। নীল রং দিয়ে। আর ধমনীকে লাল রং দিয়ে। তো দেখতে পাচ্ছ মিললো বইয়ের ছবির সঙ্গে? দেখো শিরাগুলোকে কি দিয়ে দেখানো হচ্ছে? নীল রং দিয়ে দেখা যাচ্ছে। ধমনীগুলো কি দিয়ে লাল রং দিয়ে দেখা যাচ্ছে, দেখেছো? এটাকে বলে কালার কোডিং। তো কালার কোডিংটা বিজ্ঞানীরা নির্দিষ্ট করে দিয়েছে যে এগুলোই দেখানো হয়েছে। তুমি যদি উল্টাপাল্টা পরীক্ষা খাতাতে যদি শিরাকে যদি লাল দিয়ে দেখে দাও তাহলে সেটা ভুল দেখানো হয়েছে, ঠিক আছে? শিরাকে সবসময় নীল দিয়ে দেখাতে হয়, ওই দুটো ব্যতিক্রম ছাড়া। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো, এই যে শিরাগুলো আছে নীল রঙের, সেই শিরাগুলো দেখো পরস্পর পরস্পর যুক্ত হয়ে একটা বড় শিরাতে যুক্ত হয়েছে। সবাই দেখতে পাচ্ছ বাঁদিকে একটা বড় শিরা, এই যে এটা। তো সেই যে বড় শিরাটা, সেটাকে আমরা কি বলছি বলো? সেটা কি বলছি? মহাশিরা। মহাশিরা। ওকে, সেম টু সেম কি হচ্ছে বলো? আমাদের ধমনীর রক্ত গিয়ে একটা বড় ধমনী থেকে মিশছে। তো সেই বড় ধমনীটা কি বলছি আমরা বলো? মহাধমনী। বলো, এইটুকু বুঝতে পারলে অসুবিধা? আচ্ছা, এখানে উপশিরা আর উপধমনী লেখা আছে, মানে কি দেখো, শিরার থেকে ছোট ছোট শিরা বেরিয়েছে আরো, দেখো দেখতে পাচ্ছ? যেরকম একটা বড় গাছের যেরকম বড় ডাল থাকে, গাছ গাছ দিয়ে বুঝো, যদি একটা এরকম গাছের কাণ্ড থাকে, গাছের থেকে বড় ডাল থাকে একটা, দেন বড় ডাল থেকে কি হয় বলো? একটা ছোট ছোট ডাল বেরোয়, তো বেরোয় না? বলো। তাহলে হ্যাঁ বড় স্যার। ডাল থেকে, তাহলে এ ভাবো যে বড় ডালটা হচ্ছে এখানে ধমনী। তাহলে বড় ডাল থেকে যে ছোট ছোট ডাল ডাল বেরিয়েছে, তাহলে সেই ছোট ছোট ডালগুলো হচ্ছে মহাধমনী, মানে সরি উপধমনী, ঠিক আছে? আর শিরা থেকে যে, শিরা থেকে যে ছোট ছোট যে যেগুলো বেরিয়েছে সেটা হচ্ছে উপশিরা। দেখতে পাচ্ছ ছবিতে? দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার শিরা, এইটা শিরা, এইটুকু শিরা। তাহলে এখান থেকে যে ছোট ছোট যেটা বেরিয়েছে দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট, সেগুলো কি বলবো আমরা বলো? উপশিরা বলবো। সেম টু সেম ধমনী যদি বড়টা হবে তাহলে সেটা হচ্ছে ধমনী, আর সেখান থেকে যে ছোট ছোট যেগুলো বেরিয়েছে সেগুলো আমরা কি বলবো বলো? উপধমনী। আর এর মাঝখানে যে উপধমনী। আর এর মাঝখানে যে কানেকশন আছে এইখান থেকে এটুকু, সেটা কি বলবো বলো? জালক। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, নেক্সট। আর কি পড়াবো তোমাদের? আর কি পড়াবো? ইয়া ধমনীটা পড়ানো খুব দরকার ছিল, সেটা আমি পড়িয়ে দিলাম এক্ষুনি। নেক্সট আমরা ব্লাডে আসি, ঠিক আছে? চলো ব্লাডে যাই আমরা। ব্লাড কি কি নিয়ে গঠিত সেগুলো আমরা একটু পড়বো। ব্লাড গুলো কি নিয়ে গঠিত, ওকে? চলো 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 চলো। হেডিং দাও ব্লাড বা রক্ত। ওকে, চলো। উম, 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 উম। হ্যাঁ, আচ্ছা, ব্লাডের আগে না একটা জিনিস লিখে নাও তোমরা। আমাদের বডিতে, যেটা আমি প্রথম সরি ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে বলছিলাম, যে বডিতে বিভিন্ন রকমের তরল দেখা যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ব্লাড। সেম টু সেম আরো তরল দেখা যায় বডির মধ্যে। তো সেগুলো কি কি? তো একটু হেডিংটা দাও তুমি। দেহ তরল, হেডিং দাও একটু সবাই। দেহ তরল। ব্লাডটা পরে পড়াচ্ছি, দেহ তরল হেডিং দাও, ঠিক আছে? বডির মধ্যে কোন কোন তরল দেখা যায়? শুধু ব্লাডই দেখা যায় না, আরো তো বিভিন্ন রকম তরল দেখা যায়, তাই না? আর কি কি বলো? আর কয়েকটা নাম বলো। আমাদের বডিতে ব্লাড ছাড়া কোন কোন তরল দেখা যায়? মূত্র বলতে পারি স্যার আমরা, বলো। মূত্র, ঘাম। ঘাম, এগুলো বলতে পারি, ঘাম। তাই না? অস্থিসন্ধির মাঝখানে কি থাকে বলেছিলাম? একটা সাইনোভিয়াল তরল ইংলিশটা বলেছিলাম। সাইনোভিয়াল তরল। তো সেটা তো হ্যাঁ, তো সেটা একটা স্যার তরল। ইংলিশটা বুঝতে পারলাম না। বলো কোনটা হবে না? স্যার ইংলিশটা কি লিখলেন ওটা বুঝতে পারলাম না। বডি ফ্লুইডস। ইংরেজি মানে দেহর ইংরেজি কি? বডি। আর তরল হচ্ছে ফ্লুইডস। বডি ফ্লুইডস, এফ
L-U-I-D-S, তরল কথাটা ইংরেজি হচ্ছে ফ্লুইডস, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো, এইবার আমরা জানবো দেহ তরল বডি ফ্লুইডস হলো। নেক্সট আমরা কি কি প্রথমে আমরা বললাম রক্ত হয়, আর কি বললাম ঘাম হতে পারে, মূত্র হতে পারে, সাইনোভিয়াল তরল হতে পারে, আরেকটা হয় আমাদের বডিতে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখানে কি দেখা যায় বলো? একটা ফ্লুইড থাকে ওখানে, বলো জানো নাম? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মস্তিষ্ক যেটা রস থাকে, তাই না? তো ওটাও একটা তরল। তাহলে আমাদের বডিতে কি কি তরল থাকে সেগুলো আমরা জানবো। তাহলে সবাই ফার্স্টে লিখো হচ্ছে, রক্তটা আমরা লাস্টে করেছি, ঠিক আছে? রক্ত তো আমরা জানি। তো সবাই ফার্স্টে লিখো হচ্ছে লসিকা, নট লালা রস। লালা রস কিন্তু আলাদা, লসিকা এটা আলাদা। ইংরেজি কি বলো? লিম্ফ। স্যার মাঝখান থেকে লিখেন, দেখতে পাচ্ছি না। কোনটা দেখতে পাচ্ছ না বলো? আপনি যেটা লিখছেন সেটা সাইডে হয়ে যাচ্ছে, লেখাটা দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে। ওটা তোমার নেটওয়ার্ক গন্ডগোলের জন্য হচ্ছে, বুঝতে পারছো? নেটওয়ার্ক গন্ডগোল, নেটওয়ার্ক স্পিড কম থাকলে সাইডে দেখতে পাবে তুমি, ঠিক আছে? তুমি একবার এ করো, স্যার ওই ঠিক আছে। বাকিরা সবাই ঠিক দেখতে পাচ্ছ? সবাই লেখাটা পরিষ্কার? হ্যাঁ স্যার, ঠিকই হ্যাঁ আছে। স্যার। হয়ে যাবে। তিনটা দাঁড়াও, অনেক সময় নেটওয়ার্কের গন্ডগোল থাকলেও সাইডে দেখায়। স্যার নেটওয়ার্কের প্রবলেম না, আসলে আপনি এক সাইড করে লিখছেন। একটু মানে ডান দিকে চেপে লিখলে আমরা সবটাই দেখতে পাবো। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। চলো, তাহলে বলছিলাম ফার্স্টে কি, লসিকা। তো লসিকাটা কি? নট লালা রস, লালা রসের জন্য গলি যাবে না, লসিকা হচ্ছে আলাদা জিনিস। তো বডিতে একটা ফ্লুইড থাকে, সেটাকে বলা হয় লসিকা, ঠিক আছে? সেটা হচ্ছে লসিকা জালক লসিকা বাহুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে? সবার ফার্স্টে লিখে নাও। তাহলে লিখে নাও এটা লসিকা বাহক, লসিকা জালক দুটো নাম জেনে রাখো, জাস্ট নামটা জেনে রাখো, ব্যাস, আর কিছু জানতে হবে না। থোরাসিক ডাক্ট, জাস্ট নামটা মনে রাখো, আর কিছু বেশি জানতে হবে না, তোমাদের লাগবে না এগুলো। থোরাসিক ডাক্ট, এগুলো হচ্ছে লসিকার অবস্থান, ঠিক আছে? এগুলো অবস্থান, এটা হচ্ছে অবস্থানের আন্ডারে। তাহলে লসিকা বাহ, থোরাসিক, লসিকা জালক, থোরাসিক ডাক্ট, আরেকটা লিখে দাও ডান লিম্ফ্যাটিক ডাক্ট, ডান লিম্ফ্যাটিক ডাক্ট। লিম্ফ্যাটিক মানে কি বলো? যেটার মধ্যে দিয়ে লিম্ফ প্রবাহিত হয় সেটাই লিম্ফ্যাটিক বলছি। তো ডান লিম্ফ্যাটিক, লাস্টের দুটো শুধু নাম মনে রাখো, বেশি কিছু জানতে চাও না, জানলে ঝামেলা হবে, তোমাদের লাগবে না ওগুলো, বেশি মাথা ঘামিয়ে লাগবে না এসব, ঠিক আছে? এটা হচ্ছে অবস্থান। দেন হচ্ছে ভূমিকা, লসিকার কি ভূমিকা লিখে নাও সবাই। কলারসের গঠন বজায় রাখে। ঠিক, তাহলে লিখো কলা কোষে পুষ্টি সরবরাহ করে, সবাই পাশে এক নম্বর। কলা কোষে পুষ্টি স্যার সরবরাহ। উপরটা লসিকা বাহক হবে। হ্যাঁ, ওটা বাহক বা বাহক দুটোই লিখতে পারো, বাহু লেখা যেতে পারে, বাহক লেখা যেতে পারে। রক্ত আচ্ছা। বাহক বলি তো আমরা, রক্ত বাহক, ব্লাড ভেসেলকে, সেরকম লসিকা বাহক, ঠিক আছে? তো কলা কোষে পুষ্টি সরবরাহ করে, এটা হলো প্রথম ভূমিকা। 2 নম্বর লিখো লসিকার মধ্যে কি থাকে বলো? শ্বেত রক্তকণিকা থাকে, ঠিক আছে? তাহলে লসিকায় শ্বেত কণিকা মধ্যস্থ
লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকার একটা ভাগ লিম্ফোসাইট হবে তো, বলেছিলাম আমি স্বাস্থ্য চ্যাপ্টারে অলরেডি, আবার বলবো আমি, চাপ নেই। তো লিম্ফোসাইটের কাজ কি বলো, পড়েছিলাম মনে আছে সংগঠন লিম্ফোসাইট কি করে? রোগ জীবাণু ধ্বংস এবং অ্যান্টিবডি সৃষ্টিতে করে না, মনে আছে সবার? তাহলে কিসে অংশগ্রহণ করে? প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, বলতে পারি আমরা লিম্ফোসাইট। লসিকায় শ্বেত রক্তকণিকার মধ্যে লিম্ফোসাইট দেহ প্রতিরক্ষায় সাহায্য করে। ওকে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট লিখো, এটা একটু স্টার দিয়ে দাও, পরীক্ষাতে খুব কোশ্চেন আছে এখান থেকে। লসিকা অন্ত্র থেকে, এটা আমি ভাবছিলাম পরিপাক চ্যাপ্টারে বলে দেবো, তো যেহেতু এখানে বলবো সেটা আর বলিনি। লসিকা অন্ত্র থেকে ফ্যাট শোষণে সাহায্য করে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এমসিকিউ তো অনেক সময় আসে। লসিকা অন্ত্র থেকে ফ্যাট শোষণে সাহায্য করে, হয়েছে লেখা? 4 নম্বর লিখো, লসিকা রক্ত জালক থেকে অক্সিজেনকে কলা কোষে সরবরাহ করে। এই পয়েন্টটা একটু রিডিং করে নিও, ঠিক আছে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অক্সিজেনকে কলা কোষে সরবরাহ, লেখা হলে বলিও। দেখলাম আমিও ক্লাস করে এসেছি, 1 মিনিটও রেস্ট পাইনি। আমার ক্লাস ছিল আজকে 3টা থেকে ক্লাস, তোমাদের 4টা থেকে পড়াই আমি। 4 সাড়ে 4টা থেকে করার কারণ হচ্ছে আমার ক্লাস ছিল নিজের, ক্লাস করে পড়াতে বসে গেছি তোমাদের। ওকে, লেখা হলে বলো, তাহলে নেক্সট যাবো। হয়েছে লেখা? হয়ে গেছে হয়ে গেছে স্যার। নেক্সট লিখো ঘাম। হয়ে গেছে স্যার। না লিখলে স্ক্রিনশট করে না পড়াটা। স্যার আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? কোন ইউনিভার্সিটিতে পড়ি? ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি আলাদা, তুমি বুঝতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, আমি এমবিবিএস এ পড়ি। এমবিবিএস এর একটা ইউনিভার্সিটি থাকে, আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকে না। গোটা ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ আছে, মেডিকেল কলেজ, সবগুলোর একটাই ইউনিভার্সিটি, ঠিক আছে? তোমাদের যেরকম বিভিন্ন কলেজে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকে, সেরকম আমাদের ওরকম নাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে স্যার। যত মেডিকেল কলেজ আছে, সবগুলোর একটাই ইউনিভার্সিটি, ঠিক আছে? কোথায় করেন ক্লাস? ক্লাস আমার এটা নর্মাল, যেটা আমি এখানে পড়ি মালদা মেডিকেল কলেজ। আমার মালদা মেডিকেল কলেজে পড়ি, ঠিক আছে? ওকে, নেক্সট। এটা গেল লসিকা। দেন 2 নম্বর লিখো তো ভাই, ধর্ম। ধর্মকে ইংরেজি কি বলো? সোয়েট। তাহলে ধর্মের অবস্থান কি বলো? কোথায় কোথায় ধর্ম দেখা যায়? কোথা থেকে হয় উৎপন্ন? ধর্মগ্রন্থি থেকে। ধর্ম সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয়, তাই না? তো দেন নেক্সট, ভূমিকা। ঘামের ভূমিকা কি? তাহলে বলো, ঘাম কি করে আমাদের বডিতে? কিছু পরিমাণ রেচন পদার্থ আমাদের রেচিত করে, মনে আছে বলেছিলাম রেচনে? লিন তাপ হচ্ছে বাইরে বের হ্যাঁ, করে ওটা দেয়। তো হয়, ওটা তো পড়া লেখা আছে। দেহ শীতল রাখে। কিছু পরিমাণ কি হয় বলো, আমাদের দেহ থেকে দূষিত পদার্থ নিষ্কাশন ঘামের মধ্যে দিয়ে হয়। তাহলে কেউ ঘাম দেহ থেকে কিছু পরিমাণ
দূষিত পদার্থ নিষ্কাশন করে, বলতে পারি। Next, 2 নম্বর। আর কি হয় বলো? ঘাম কি করে বডিতে? ঘামের মাধ্যমে কি হয়? খুব গরম লাগলে কি হয় বলো? ঘাম বেরায়। তাহলে ঘাম কি করে? বডির তাপমাত্রা কমাতে সাহায্য করে। কিভাবে কমাতে পারে বলো? আমাদের বডিতে লিন তাপটা যেটা হয়, আমরা পড়েছিলাম বাচ্চাকালে লিন তাপের কনসেপ্ট পড়েছিলাম। তো সেই লিন তাপ এর মাধ্যমে আমাদের বডিকে কি করে বলো? ঠান্ডা করে। তাহলে কি লিখলাম এখানে? ঘাম বাষ্পীভূত হয়ে দেখবে অনেক গরমের সময় যদি তোমার অনেক ঘাম হয়ে যায়, তাহলে দেখবে কিছুক্ষণ পরে কি হয় বলো? তোমার ঠান্ডা হালকা লাগে। দেখেছো কোনোদিন অনুভব করে? হ্যাঁ স্যার। তো কেন হয় ওটা? ঘামটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে যায়। তাহলে বাষ্পীভূত হতে গেলে কি হয় বলো? কোনো জিনিস বাষ্পীভবনের জন্য কি হয়? তাপ লাগে না? তাপ কি হয়? বাষ্পীভবনের জন্য তাপ লাগবে। তাহলে সেই তাপ তাপ, লাগে হ্যাঁ, তো সেই তাপটা কোথা থেকে আসবে বলো? আমাদের বডি থেকে আসবে। আমাদের শরীর থেকে। হ্যাঁ, তো আমাদের শরীর থেকে যখন তাপটা আসবে, তো তাপটা দিয়ে কি হবে বলো? ঘামটা কি হয়? বাষ্পীয় হয়ে গেল। আর শরীরটা তাহলে কি হয়ে যাবে বলো? ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারলে? যেহেতু শরীর থেকে তাপটা নিয়ে নিচ্ছে, তাহলে শরীর থেকে কিছুটা পরিমাণ তাপ বেরিয়ে যাচ্ছে, সেজন্য আমরা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। ওকে? তাহলে বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখে। লিখা হচ্ছে ঘাম। দেন 3 নম্বর লিখো। মূত্র, এটাও তো একটা বডি, দেহ তরল, তাই না? বডি থেকে উপস্থিত হয়েছে। তাহলে মূত্র বা ইউরিন। তাহলে এর অবস্থান কোথায় করে ইউরিন বলো? কোথায় মূত্র কোথায় দেখা যায় আমাদের বডিতে? অঙ্গাশয়। হ্যাঁ, মূত্রাশয় কি দিয়ে আছে? মূত্রাশয়ে মনে আছে? কি দিয়ে আছে? এই দুটোকে কি বলে? গোবিনী। গোবিনী, ঠিক। ইউরেটার বা গোবিনী। তাহলে এর অবস্থান হচ্ছে কি বলো? গোবিনী ও মূত্রাশয়। তাহলে এটা হচ্ছে মূত্রাশয়, এটা। আর এই দুটো যেটা দিয়ে কিডনি থেকে রক্তটা কি হচ্ছে বলো? মূত্রাশয় যেখানে আসছে সেটাকে বলছি কি বলো? এটাকে বলছি আমরা ইউরেটার বা গোবিনী। আর মূত্রাশয়টা কি বলছি বলো? আমরা ইউরিনারি ব্লাডার। ব্লাডার বলি না? ব্লাডারের রোগ হয়েছে, ব্লাডারে পাথর হয়ে গেছে, এরকম বলি তো আমরা। ওটাকে বলে ব্লাডার। ঠিক আছে? যেগুলো আমি অলরেডি করে দিয়েছি রেশনে, সেটা আমি বিশেষ কিছু লিখাচ্ছি না এখানে। অবস্থানটাই জানো, ব্যাস, বাকি তো আমি পড়িয়ে দিয়েছি অলরেডি মূত্রতে। দেন 4 নম্বর লিখো সিএসএফ। এর ফুল ফর্ম কি বলো? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে কোথায় থাকে বলো? এটা মস্তিষ্কের গহ্বরে থাকে। আর কার গহ্বরে থাকে? সুষুম্না কাণ্ডের গহ্বরে, তাই না? স্পাইনাল কার্ডে। মেইনলি এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ অংশ কোন কোন পার্ট অংশ বলো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন কোন পার্ট অংশ আমাদের বডি? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং সুষুম্না কাণ্ড। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে, একটা হচ্ছে মস্তিষ্ক, এটা পড়বো, আমি পড়াবো যখন পড়াবো। সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক মানে হচ্ছে ব্রেন, সুষুম্না কাণ্ড মানে হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে? মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে দেহ গহ্বর থাকে, সেই দেহ গহ্বরে দেখা যায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি করে বলো? এর কাজ কি? মস্তিষ্ককে রক্ষা করে। হ্যাঁ, মস্তিষ্ককে রক্ষা করা। ঠিক আছে? তাহলে লিখে নাও এর অবস্থান কোথায় সিএসএফ এর। তাহলে লিখতে পারি আমরা মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের গহ্বরে। ওকে, লিখতে পারি। এর কাজ কি, ভূমিকা কি বলতে পারি? বাইরের আঘাত থেকে রক্ষা করা, বলতে পারি এটা? হ্যাঁ। হ্যাঁ স্যার।
আর কি বলতে পারি বলো? পুষ্টিও প্রদান করে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে, তাই না? তো লিখো মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে পুষ্টি প্রদান করে ও O2 সরবরাহ করে। আর কি করে বলো? বিপাকীয় যে বর্জ্যটা আছে সেটাও নিঃশেষ করে। রেচনে সাহায্য করে। বলো কি বলছো? রেচনে সাহায্য করে। হ্যাঁ ওটাই বলতে চাচ্ছিলাম যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে যে বিপাকীয় পদার্থ হচ্ছে সেটা রেচনেও সাহায্য করছে আমাদের সিএসএফ, ঠিক আছে? লিখে নাও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কোন কোন জিনিসটা আছে বলো? এখনই বললাম। মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড এবং সুষুম্নাকাণ্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন বিপাকজাত পদার্থ অপসারণ করবে, বলতে পারি? বলো হয়েছে? এটা কত নম্বর ছিল আমাদের? সিএসএফ টা 4 নম্বর, 5 নম্বর লিখো। আর কি হতে পারে বলো? সাইনোভিয়াল তরল বলতে পারি? বলো, বলেছিলাম প্রথমে সাইনোভিয়াল তরল। তাহলে বলো সাইনোভিয়াল তরল অবস্থান কোথায় হবে বলো? অস্থি গহ্বরে বলতে পারি? দুটো অস্থির মাঝখানে। লেখা হয়নি, একটু নিচে নামান, আমি স্ক্রিনশট করে নেবো। স্ক্রিনশট হয়েছে? হয়ে গেছে। সাইনোভিয়াল তরল কি লিখবো বলো? সাইনোভিয়াল গহ্বরে অবস্থিত বা দুটো অস্থির মাঝখানে যে গহ্বর আছে সেটাকে সাইনোভিয়াল গহ্বরে অবস্থিত। সেই গহ্বরটা কোথায় থাকে বলো? দুটো অস্থি। তাহলে এর কাজ কি হবে বলো? এর কাজ কি হবে বলো? আমরা বলতে পারি এর কাজ তোমাদের দুটো অস্থির মাঝখানে দুটো অস্থি বলে, বাট তোমরা আমার স্ক্রিনের দিকে দেখো, এইটা যদি দুটো অস্থি থাকে, এরকম দুটো অস্থি থাকে, তাহলে দুটো অস্থি এরকম ঘষা লাগছে না? অস্থির যে চলন হচ্ছে, তো অস্থির তার ফলে তো দুটো অস্থি পাশাপাশি থাকলে তার মধ্যে ঘর্ষণ হচ্ছে, তাহলে ঘর্ষণের ফলে অস্থির কি হবে বলো? ক্ষয় হয়ে যাবে। তো ক্ষয় হয়ে যাবে। তাহলে সেই ক্ষয়টা কি করে রোধ করতে সাহায্য করে কে বলো? সাইনোভিয়াল তরল। বুঝতে পারলে? লিখো তাহলে কি হচ্ছে বলো? এর ভূমিকা কি? অস্থি সন্ধির দুটি অস্থির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। বলো ক্লিয়ার? সবগুলো যেহেতু আর বুঝতে গেলে অসুবিধা, একটা ব্লাড স্যার, বলো। যখন এই যে গাঁটে গাঁটে ব্যথা অনুভূত হয় তখনও কি সেই সাইনোভিয়াল তরলটা কমে যায়? না, তখন ওটার অনেক কারণ হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা ইউরিক অ্যাসিড জমার ফলে হতে পারে, ওটার অনেক কারণ হতে পারে, ঠিক আছে? গাঁটে গাঁটে ব্যথা যেটা হচ্ছে তোমার অনেক অনেক কারণে হতে পারে। সাইনোভিয়াল তরলের হেরফেরের জন্য করতে পারে, আবার ইউরিক অ্যাসিড জমা পড়লে করতে পারে, আবার অনেক কিছু কারণ হতে পারে তার জন্য, গাঁটে গাঁটে ব্যথার জন্য, ঠিক আছে? একটা কোনো কারণ স্যার ইউরিক অ্যাসিড কি?
ইউরিক অ্যাসিড হয় না, বলে না ইউরিক অ্যাসিড করলে হাঁটু ব্যথা করছে, বলে না অনেকে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। হ্যাঁ, শুনেছি কিন্তু তো, ওটা অনেক কি? কিছু বলে। তো সেটা ওটাও একটা কারণ। ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল, ঠিক আছে। গাউট, শুনেছি। হ্যাঁ, কাউট। গাউট গাউট গাউটে কি হয় জানো? স্মল স্মল। হ্যাঁ, তো ওই ওই ওটাতেও গাটে গাটে ইউরিক অ্যাসিডের এইসব জমা, আর্থারাইটিস, গাউট হচ্ছে একটা আর্থারাইটিস, ঠিক আছে। তো সেখানে ওই বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা হয় গাউটে। তো সেগুলো লাগবে না তোমাদের, জাস্ট বললাম আমি। লিখো, লিখা হচ্ছে সবার, এটা কমপ্লিট। হ্যাঁ স্যার। নেক্সট। আচ্ছা, তাহলে রক্ত বাকি থাকলো তোমাদের, তাহলে রক্তটা তো আমরা পড়বোই, এটা চ্যাপ্টার তো রক্তের উপরেই। আচ্ছা, আর কয়েকটা জিনিস লিখে নাও তোমরা একটু আজকে। সেটা হচ্ছে সংবহনের প্রকারভেদ, যেটা আমি প্রথম সবার শুরুতে আমি বলে দিয়েছি। সংবহন কত ধরনের হয় বলো? দু ধরনের, মুক্ত সংবহন আর বদ্ধ সংবহন, তাই না? তাহলে ওটা একটু লিখে নাও, যেটা মুখে বলেছিলাম যেটা একটু লিখে নাও। হুম, তাহলে একটু লিখে নাও এখানে সংবহনের প্রকারভেদ, ঠিক আছে। লেখাটা হয়নি। হয়নি? তাড়াতাড়ি লিখো, স্ক্রিনশট করে নাও। আমার সঙ্গে সঙ্গে লিখো, আমি তোমাদের সাথে লিখে লিখে, আমি তো নোটস দিচ্ছি না তোমাদেরকে, লিখে দিয়ে দিচ্ছি। স্যার নোটস থেকেই সব কমন হয়ে যাবে তো? নোটস, হ্যাঁ, লাইভ ক্লাস তুমি ডাউট জিজ্ঞেস করতে, নোটসে তুমি তো ডাউট করে দেখতে পাবে, নোটস তুমি পাবে, ওটা বলছি না। কি জিজ্ঞেস করলে তুমি, বুঝতে পারলো না তোমার কোশ্চেন? এটা বললে তো নাকি, না কি বললে? না কি বললে, বললাম নোটস? নোট, আমি বললাম নোটস থেকে সব পেয়ে যাবো, ওইটাই বললাম হ্যাঁ, কমন। আমি যতটা পরিমাণ চেষ্টা করছি সবকিছু করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। শুধুমাত্র দেখবে তোমার বইয়ের, তোমাদের 9-10 এর বইয়ের অনেক বাইরের জিনিস আমি লিখাচ্ছি, তো সেগুলো নোটস এর বাইরে লিখাচ্ছি, কারণ সেগুলো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আরো বাইরে যদি কিছু জিনিস থাকে তো সেটা এমসিকিউ এ কভার হয়ে যাবে। দেখবে আগের দিন এমসিকিউ করেছিলাম, 3-4টা কোশ্চেন এমসিকিউ এর এমন বলেছিলাম যেগুলো পড়াই যায়, সেগুলো এমসিকিউ এর মধ্যে বলে দিয়েছি, ঠিক আছে। তো টোটাল ক্লাস করবে, সবকিছু করবে, তাহলে সবকিছু কোশ্চেন করতে পারবে আমার আশা করি। তাহলে সংবহন, সংবহন কত প্রকার বলো? 2 প্রকার, মুক্ত আর হচ্ছে বদ্ধ। স্যার প্রথম থেকে লাস্ট অব্দি সমস্ত রেকর্ডিং ক্লাস আছে তো? হ্যাঁ, পেইড ব্যাচে যদি থাকো তাহলে সবকিছু রেকর্ডিং আছে। আর তোমাদের যদি ফ্রি ক্লাস দেখতে চাও, তো ফ্রি ক্লাস তো সব চ্যাপ্টার পাবে না, না অবভিয়াসলি তোমাকে কোনো একটা ব্যাচ জয়েন করতে হবে। ব্যাচ জয়েন করলে সব ক্লাস দেখতে পাবে। আমি যতগুলো চ্যাপ্টার পড়িয়েছি, যারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের সব রেকর্ডিং ইউটিউবে আপলোড করা আছে, তো সেটা মাত্র শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরা দেখতে পাবে, ঠিক আছে। তোমরা সবাই দেখতে পাবে না ওটা। পেড ব্যাচের স্টুডেন্ট আমি। হ্যাঁ, অবভিয়াসলি পেইড ব্যাচের স্টুডেন্ট তো দেখতে পাবে, অলরেডি সব আপলোড করা আছে। দেখবে তোমাদের গ্রুপে, দেখবে সব পিন করে রাখা আছে, ওখান থেকে সবগুলো চ্যাপ্টার ফটফট করে নিতে পারবে। তাহলে মুক্তটাকে আমরা কি বলবো বলো? ওপেন। আর বদ্ধতাকে কি বলবো বলো? তাহলে আহ কি লিখবো? আচ্ছা, তোমরা বলো, দেহ গহ্বরে মুক্ত কোনটা হবে? তাহলে বলো, মুক্তটা হবে না বদ্ধটা হবে? দেহ গহ্বরে মুক্ত রক্তটা। মুক্ত। হ্যাঁ, তো রক্ত বদ্ধ। মুক্তর ক্ষেত্রে কি বলো? রক্ত দেহ গহ্বরে মুক্ত হয়। আর এক্ষেত্রে কি বলবো বলো? মুক্ত হয় কি? মুক্ত হয় না, কারণ কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বলো? শিরা ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই জন্য। তাহলে দেহ গহ্বরে, আচ্ছা, কোষের সংস্পর্শে কোনটা আসবে? দেহ গহ্বরে মুক্ত হলো, তো দেহ কোষের সংস্পর্শে, ডাইরেক্ট সংস্পর্শে কোনটা আসবে বলো? মুক্ত আসবে না বদ্ধতে আসবে? দেহ কোষের ডাইরেক্ট সংস্পর্শে মুক্ত। মুক্ততে, obviously। মুক্ত। তাহলে দেহ কোষের
প্রত্যক্ষ সংস্পর্শে আসে, মানে ডাইরেক্ট। আর বদ্ধ দেখে বলো, দেহকোষে প্রত্যক্ষ সংস্পর্শে আসে। ওই যে লেখা বলো, উদাহরণ যদি বলি আমরা, আচ্ছা রক্ত বাহের মধ্যে দিয়ে কোনটা প্রবাহিত হয়, মুক্ত না বদ্ধ? রক্ত বাহকের মধ্যে দিয়ে, বলো একটু আগে বললাম তো বদ্ধ। বদ্ধ। তাহলে এটাতে কি লিখবো, রক্ত বাহের মাধ্যমে প্রবাহিত হয় না। এটা কি লিখবো বলো, রক্ত বাহের মাধ্যমে প্রবাহিত হয়। এরকম পয়েন্ট পয়েন্ট করে পার্থক্য হিসাবে তোমাদের এই জন্য লেখানোর উদ্দেশ্য আমার, যাতে পরীক্ষার সময় রিভিশনের সুবিধা হয়, ঠিক আছে? লাইন বাই লাইন তো বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে? রক্ত বাহের, হয়েছে ঠিক আছে? নেক্সট উদাহরণ। তাহলে বদ্ধ সম্বন্ধ মুক্ত সম্বন্ধ তো কার কে দেখা যায়, বলেছে মনে আছে? বলেছিলাম উদাহরণ অনেকগুলো। 800 লাখ। হ্যাঁ, 8 লাখ, 800 লাখ। ঠিক। জি। তাহলে এখানে উদাহরণ লিখো, মুক্ত সম্বন্ধ উদাহরণ হচ্ছে 800 লাখ। স্যার এই আর্থ্রোপোডা স্যার পর্বের ঝাপসা। প্রাণীদের হ্যাঁ, চিংড়ি, আর্থ্রোপোডা ফ্যামিলি, ঠিক। চিংড়ি, শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে মুক্ত সম্বন্ধ। আর আমাদের পদ্ধতি কি লিখবো বলো? মোলাস্কা পর্বের প্রাণীদেরও তো দেখা যায়। হ্যাঁ ছিল, আমি পড়েছিলাম, মনে পড়ছে না আমার কোন কোন ছিল, আমি পড়ে দিয়েছিলাম অলরেডি। মোলাস্কা তো দেখা যায়, গেছে যত আইডিয়া মনে পড়ছে না আমার কি ছিল কি ছিল না। আর্থ্রোপোডা দেখা যেতে আমার মনে আছে। দেন দেখো, আহ না, মোলাস্কাদের কিছু কিছু প্রাণীতে দেখা, মোলাস্কাদের দেখা যায় কি, কেঁচো যোগ তো মোলাস্কার মধ্যে পড়ে, তো কেঁচো যোগে কি মুক্ত দেখা যায়, কেঁচো যোগ তো বদ্ধ দেখা যায়, তাই না? কেঁচো যোগ কার মধ্যে পড়ে, না মোলাস্কার মধ্যে কারা পড়ে, কেঁচো যোগ অ্যানিলিডের মধ্যে পড়ে। অ্যালিলিডার মধ্যে কেঁচো পড়ে, তো অঙ্গুরি অ্যানিলিডের ভালভার, মধ্যে। ঠিক আছে, ঠিক ঠিক, আমি ভুলে গেছি। তো উদাহরণ লিখো তো ভাই, বদ্ধর মধ্যে কি কি পড়বে, তাহলে আমার যত মনে পড়ছে মানুষ তো পড়বে একটা বদ্ধের মধ্যে, তাই না? তাহলে সব সমস্ত কেঁচো মেরুদণ্ডী, পড়বে। হ্যাঁ তাহলে মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডীর মধ্যে কি কি পড়ে বলো, কেঁচো, জোঁক, এগুলো হচ্ছে কেঁচো, জোঁক ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী। আরো উদাহরণ হতে পারে, জাস্ট একটু একটা মনে রাখো তাহলে। হয়েছে লেখা? আচ্ছা, এখানে আমরা একটু আরশোলার সংবহনতন্ত্রটা ক্লাস দেখবো, ঠিক আছে? একটু জাস্ট দেখে নেবো আরশোলার দিয়ে সংবহনতন্ত্র কেমন হয়। মানুষের সংবহনতন্ত্র কালকে পড়াবো, আরশোলার সংবহনতন্ত্র একটু দেখে নেবো। তাহলে আরশোলার কি হবে বলো, মুক্ত হবে না বদ্ধ হবে? মুক্ত। তো এখানে এটা আরশোলার সংবহনতন্ত্র বা আরশোলার মুক্ত সংবহন, এটা আরশোলার মুক্ত সংবহন।
চলো, এবার সবসময় পাঁচটা মুক্ত সম্বন, তাহলে সম্বন তন্ত্রের পার্ট কি ছিল বলো আমাদের? প্রথমে রক্ত পড়তে হবে, তাহলে আর্সেনাল রক্তটা কেমন সেটা আমরা জানি প্রথমে। তাহলে আর্সেনাল রক্ত কি বলা হয় বলে জানো? হিমোসলিপ। হিমোলিম। সবার কাছে লিখে নাও হিমোলিম। হিমোলিমটা কি জিনিস? এগুলো তো ডাইরেক্ট কোশ্চেন আছে, ঠিক আছে, ইম্পর্টেন্স গুলো। তাহলে হিমোলিমটা কি লিখে নাও। তাহলে আরশোলা কোনোদিন দেখেছো? আরশোলা কোনোদিন চাপা পড়ে গেছে এরকম কোনো কিছু কোনোদিন দেখেছো বাড়িতে? হ্যাঁ তাহলে সেখান থেকে যে হ্যাঁ রক্তটা বেরোয়, সে রক্তটা কি এরকম লাল বা নীল কিছু দেখতে পাবো, নাকি এরকম নর্মাল রসের মতো বেরোয় শুধু? পাশ থেকে মতো বেরোয়। হ্যাঁ, তাহলে আরশোলা রক্তটা হচ্ছে কোনো রঞ্জক থাকে না আরশোলা রক্তে। তাহলে কখন রক্তটার মধ্যে কালার হয় বলো? কোন রক্তের মধ্যে রঞ্জক থাকতে হবে। যেরকম আমাদের রক্তের রং রং লাল কেন হয় বলো? আমাদের রক্তের রং লাল লাল হওয়ার কারণ কি? রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে হচ্ছে। হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল হয়। আবার চিংড়ির রক্ত কি হয় বলো? চিংড়ির রক্তে কি রঙের হয় চিংড়ির রক্ত? নীল রঙের হয়, মানে হালকা নীল। তখন ওটাতে আলাদা হিমোসাইন থাকে। হিমোসায়ানিন থাকে, তাই জন্য নীল হয়। তো কিন্তু যে এই যে হিমোলিন যেটা, সেটা হচ্ছে কোনো রক্তে রঞ্জক থাকে না। তাহলে রক্তে রঞ্জক থাকে মানে কি? লাল নীল এগুলো কিছু হবে না। তাহলে বর্ণহীন রক্ত। বর্ণহীন রক্তটাকে জানি হিমোলিন বলছি। লিখে নাও সবাই একটু। আরশোলার আরশোলার রঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিন বলে। মনে থাকবে সবার? তাহলে আরশোলার রক্তের কোনো রং আছে? রক্তের না। বর্ণহীন, রঞ্জকবিহীন বর্ণহীন। ঠিক আছে, লেখা হলো সবার? হ্যাঁ স্যার। তাহলে হিমোলিনটা কি দিয়ে গঠিত? হিমোলিনটা আমাদের বডিতে যেরকম কি হয় বলো? আমাদের বডিতে যেরকম রক্তটা কি দিয়ে গঠিত? বরাবর দেখবে রক্ত রস দ্বারা গঠিত। আর কি হয় বলো? রক্ত যে প্লাজমা দ্বারা গঠিত, আর রক্ত কোষ দ্বারা গঠিত। আমাদের মানুষের রক্ত সেরকম সেরকম আরশোলার রক্ত একটা হচ্ছে প্লাজমা দ্বারা গঠিত, মানে যেটাতে জলের পার্টটা বেশি থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে প্লাজমা দ্বারা গঠিত। আর এটা কি বলো? কোষ দ্বারা রক্ত গঠিত। রস। আর এটা হচ্ছে রক্ত কোষ, যেটা হচ্ছে হিমোসাইট। মনে থাকবে সবার? তাহলে হিমোলিন কি দিয়ে গঠিত বলো? প্লাজমা আর হিমোসাইট। একটু লেখা হলো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার আরশোলার রক্ত দেখে নেওয়ার পর আমরা কি করবো বলো? আরশোলার রক্ত কি কোনো এরকম শিরা ধমনী কিছুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়? প্রবাহিত হয় না। তাহলে কোথায় প্রবাহিত হয় বলো? ডাইরেক্ট আমাদের দেহ গহ্বরে প্রবাহিত হয়। তাহলে এবার দেহ গহ্বরটা আমাদের আলোচনা করতে হবে, তাই না? তাহলে দেখো দেহ গহ্বর নেক্সট। তাহলে দেহ গহ্বরটাকে, আরশোলার দেহ গহ্বরটাকে কি বলা হয় জানো? হিমোসিল। তাহলে এখানে ছবি দেখা একটা সুন্দর হিমোসিলের। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আজকে ক্লাস যেটুকু পড়ানো হয়েছে সবগুলো বুঝতে পেরেছো যতগুলো আজকে হলো? হ্যাঁ স্যার। আজকে মেনলি বলো, বুঝতে পারোনি? কোনটা বুঝতে পারোনি? কি বলছো কেউ? কেউ কিছু বলছো? না স্যার। বেশ, বেশ। চলো।
হুম। তাহলে একটা ছবি দেখে তোমাদের আরশোলা দিয়ে সংবন্ধ বন্ধনটা যেরকম দেখতে। দেখতে পাচ্ছ সবাই ছবি? হ্যাঁ স্যার। তাহলে দেখো আরশোলার দিয়ে তাহলে মাঝখানে যে স্পেসটা দেখতে পাচ্ছ, বডির যে গহ্বরটা, তাহলে এটাকে কি বলবো আমরা বলো? এইটুকু হিমোসিল। বলতে পারি? তাহলে দেখো সবাই লিখুন একটু। কোথায় গেল কোথায় গেল? তাহলে আমরা লিখতে পারি, তাহলে হিমোসিলটা কি দ্বারা পূর্ণ থাকবে বলো? আমরা কি বলতে পারি হিমোসিলটা কি দ্বারা পূর্ণ থাকবে? হিমোলিম দ্বারা পূর্ণ থাকবে বলতে পারি আমরা? বলো। আমাদের বডিতে রক্তটা কি হচ্ছে? রক্ত গহ্বরে মুক্ত হচ্ছে। প্রথমে তো বললাম না মুক্ত সংবহনতন্ত্র মানে কি? রক্ত গহ্বরে মুক্ত হবে। তাহলে রক্ত গহ্বরে রক্তটা মুক্ত হবে মানে কি? রক্তটাকে আমরা কি বললাম বলো এক্ষুনি? হিমোলিম বললাম তো। তাহলে হিমোলিম যদি বলি, তাহলে হিমোসিলটা কি দ্বারা পূর্ণ থাকবে? হিমোলিম দ্বারা পূর্ণ থাকবে তো, বলতে পারি আমরা? হ্যাঁ স্যার। তাহলে লিখে নাও সবাই। একটু ডিস্টার্ব হচ্ছে। আরশোলার হিমোলিম পূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলতে পারি? বলো সবাই। নেক্সট, আমাদের আমাদের না মানে আরশোলাদের দিয়ে তিনটা সাইনাস দেখা যায়। একটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস, একটাকে বলে পেরি ভিসেরাল সাইনাস, একটাকে বলে পেরি নিউরাল সাইনাস। তো দেখো আমাদের যে বডি গহ্বর দেখতে পাচ্ছ, মানে বডি গহ্বর মানে কি? দেখো এইটা টোটাল যদি বডি থাকে, এখান থেকে এরকম যদি একটা আরশোলার বডি থাকে, তো আমাদের যে হিমোসিলটা সেটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে উপরের দিকে যেটা অংশটা, সেটাকে বলা হয় আমাদের কি বলা হয় বলো? সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। একটা মাঝখানে যেটা অংশ থাকে সেটা কি বলা হয় বলো? পেরি ভিসেরাল সাইনাস। একটা নিচের দিকে যেটা অংশ থাকে সেটাকে বলা হয় কি বলো? পেরি নিউরাল সাইনাস। তাহলে দেখো এটা কি বলবো বলো? পেরি কার্ডিয়াল সাইনাস বলতে পারি বলো? বলো সবাই। ছবিতে দেখো হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে এইটুকু অংশ যেটা আছে, এইটুকু অংশ যেটা আছে, আমরা অন্য কালার দিয়ে ব্যবহার করি। এইটুকু অংশ যেটা দেখতে পাচ্ছ, তা এগুলো অংশকে আমরা কি বলতে পারি বলো? পেরি কার্ডিয়াল সাইনাস বলতে পারি। দেখো হ্যাঁ স্যার। আর যেটা তার নিচে যেটা মাঝখানে যেটা অংশ আছে হলুদ কালারের যেটা আছে, সেটাকে আমরা কি বলবো বলো? পেরি ভিসেরাল বলতে পারি। মাঝখানে যেটা পেরিফেরাল। আছে, তাহলে যেটাকে বলবো পেরি ভিসেরাল সাইনাস, এইটুকু অংশ। ঠিক আছে? আর যেটা নিচের দিকে যেটা সাইনাস আছে সেটাকে আমরা কি বলবো বলো? পেরি নিউরাল সাইনাস। কি বলবো? পেরিনিউরাল। নিউরাল সাইনাস। কেন পেরি নিউরাল বলছো? কারণ ওখানে দেখো স্নায়ু রজ্জি আছে, দেখবে ওখানে। নিউরাল কথাটা কার সঙ্গে যুক্ত বলো? স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত তো। তাহলে আরশোলা দিয়ে স্নায়ুতন্ত্র যেখানে থাকে সেটাকে আমরা বলি পেরি নিউরাল সাইনাস। দেখতে পাচ্ছ এখানে স্নায়ু রজ্জি আছে, দেখতে পাচ্ছ? তাহলে স্নায়ু রজ্জিটা কোথায় আছে? নিচের দিকে আছে, তাহলে সেটা আমরা বলছি এটা পেরিকার্ডিয়াল। আর উপরে পেরি নিউরাল, আর উপরের দিকে পেরিকার্ডিয়াল কেন বলছি? কার্ডিয়াল কথাটা কার সঙ্গে যুক্ত বলো? হার্টের সঙ্গে যুক্ত তো। কার্ডিয়াল কথাটা কার্ডিয়াল হ্যাঁ কথাটা স্যার। কার সঙ্গে যুক্ত? হার্টের সঙ্গে যুক্ত। তা আমাদের হার্টটা কোথায় আছে দেখো তো? আসলে আমাদের উপরের দিকে আছে না নিচের দিকে না মধ্যখানে? কোথায় আছে? ওপরের দিকে। উপরের উপরের দিকে। তাহলে বুঝতে পারলে নামটা কেন পেরিকার্ডিয়াল হয়েছে? দিকে। সবগুলো নামের একটা একটা করে অর্থ থাকে, এটা হচ্ছে অর্থ এটা। তাহলে উপরের যেটা অংশ আছে সেটাতে হৃৎপিণ্ড থাকে, সেজন্য সেটাকে বলছে পেরিকার্ডিয়াল। পরীক্ষাতে ভুলবে কোনোদিন, জীবনেও ভুলবে না। কারণ তোমাদের মনে থাকবে যে হৃৎপিণ্ড উপরের দিকে থাকে, সেটার নাম হয়ে গেল পেরিকার্ডিয়াল। মাঝখানে মাঝখানে যেটা অংশ থাকে আমরা বললাম পেরিভিসারাল, আর নিচের দিকে অংশ থাকে স্নায়ুতন্ত্র থাকে, তাহলে সেটাকে আমরা বললাম পেরি নিউরাল। বলো ছবিটা বুঝতে পেরেছো? তিনটা সাইনাস সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে একটু লিখে নাও সবাই একটু।
তাহলে কোনটা ভাগ করে বলো আমাদের? এই জিনিসটা ভাগ কে করলো এখানে? এই ছবিটা দেখো, এই তিনটা অংশে ভাগ কোন জিনিসটা করলো? এইটা আর এটা জিনিস করলো না? দেখো তো, এই জিনিসটা আর এই জিনিসটা যে তিনটা অংশে ভাগ করলো, বলো, বলতে পারি আমরা? হ্যাঁ। বলো বলো বলো। তাহলে আচ্ছা, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা যদি তিনটা অংশে ভাগ করে, তাহলে উপরের দিকে যেটা ডায়াফ্রাম থাকবে, সেটাকে আমরা উপরের অংশটা কি বলতে পারি? পৃষ্ঠীয় বলতে পারি, বলো? উপরের যেটা থাকে, তাহলে সেটাকে বলে পৃষ্ঠীয়। তাহলে এটাকে বলা হয়, কি বলা হয় বলো? পৃষ্ঠীয় ডায়াফ্রাম। পৃষ্ঠীয় টান। আর যেটা নিচের দিকে থাকে সেটা কি বলা হয় বলো? অঙ্ক বলে তো, অঙ্কীয়। অঙ্কীয় ডায়াফ্রাম। এটা হচ্ছে অঙ্কীয় ডায়াফ্রাম। এবার তোমাকে যদি আমি কোশ্চেন করি, দেখি তোমাদের মধ্যে কি বলতে পারে। অঙ্কীয় ডায়াফ্রাম কোন কোন সাইনাসকে আলাদা করে? তোমার কি বলবে অ্যান্সার? ছবি দেখে বলো। পেরিকার্ডিয়াল আর হচ্ছে পেরিভার ভিড়ে ভিড়ে এই যে দেখো, এটা যদি অঙ্কীয় ডায়াফ্রাম হয়, এইটা যদি অঙ্কীয় ডায়াফ্রাম হয়, এইটা যদি অঙ্কীয় ডায়াফ্রাম হয়, তাহলে বলো অঙ্কীয় ডায়াফ্রাম মানে কোনটা হলো? এটা, এটা হলো। তাহলে তোমরাই বলো এবার, অঙ্কীয় ডায়াফ্রাম মানে যদি এইটা হয়, এ বাবা এত ডিস্টার্ব করছিস না তুই। অঙ্কীয় ডায়াফ্রাম মানে যদি এটা হয়, তাহলে এর মাঝখানে এখানে এইখানে যেটা সাইনাস আছে সেটাকে কি বলবো আমরা, বলো? পেরিভিসেরাল, তাই না? কি ছিল ওখানে? পেরিভিসেরাল ছিল না মাঝখানেটা? পেরিভিসেরাল ছিল। আর নিচেরটা কি ছিল বলো? পেরিনিউরাল। পেরিনিউরাল। নিউরাল হ্যাঁ। অঙ্কীয় ডায়াফ্রামটা কোন কোন সাইনাসকে আলাদা করলো? ছবি দেখে বলো। পেরিকার্ডিয়াল আর পেরিনিউরাল। কার্ডিয়াল কোথায়? কার্ডিয়াল তো উপরে আছে, এখানে দেখো অঙ্কীয়টা। অঙ্কটার উপরে কি আছে? পেরিভিসেরাল আছে, আর নিচে কি আছে? পেরিনিউরাল আছে। তাহলে কাকে কাকে আলাদা করলো? পেরিভিসেরাল আর পেরিনিউরাল। সেম টু সেম যদি এবার বলি পৃষ্ঠীয় ডায়াফ্রামটা কোন কোন সাইনাসকে আলাদা করেছে, কি বলবে? পেরিকার্ডিয়াল আর পেরিভিসেরাল। পেরিকার্ডিয়াল আর পেরিভিসেরাল। মনে থাকবে সবার? এবার একটু ওই কথাটা লিখে নাও একটু। লিখে নাও, মাইকটা অফ করে দাও। পৃষ্ঠীয় ও অঙ্কীয় ডায়াফ্রাম, পৃষ্ঠীয় ও অঙ্কীয় ডায়াফ্রাম হিমোসিলকে তিনটি সাইনাসে বিভক্ত করে। বলতে পারি আমরা, বলো? অলরেডি আমরা বুঝে নিয়েছি। হ্যাঁ স্যার। ছবি দেখে প্রথমে বুঝে নিবে, তো নিজে নিজে সবকিছু বুঝতে পারবে। ছবি দেখে বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বায়োলজিতে, বিভক্ত করে। ঠিক আছে? তাহলে কি কি অংশে বিভক্ত করছে বলো? সবার উপরে কি থাকবে? পৃষ্ঠদেশ। সব থেকে উপরে মানে সব থেকে উপরে কি বলবো বলো? পৃষ্ঠদেশে বলতে পারি। তাহলে পৃষ্ঠদেশে অবস্থিত, কি বলবো বলো? পৃষ্ঠদেশে কোনটা আছে? কোন সাইনাস আছে পৃষ্ঠদেশে? ছবি দেখে বলো। পৃষ্ঠদেশে সব থেকে উপরে পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল। তাহলে এটা লিখবো পেরিকার্ডিয়াল সাইনাস। আচ্ছা, নেক্সট, মাঝখানে কি থাকবে? কোন সাইনাস থাকবে? পেরিভিসেরাল। এটা হচ্ছে মাঝখানে অবস্থিত, কি বলবো বলো আমাদের? পেরি, সরি, এটা পেরিকার্ডিয়াল, ঠিক আছে? পেরিভিসেরাল। আর 3 নম্বর কি লিখবো বলো আমরা? অঙ্ক দেশে অবস্থিত বলতে পারি। পেরিনিউরাল। হ্যাঁ, এটা বলতে পারি। কোথায় বলবো বলো? অঙ্ক দেশে বলতে পারি। হ্যাঁ। অঙ্ক দেশে অবস্থিত।
ওকে, বলো লিখা হলো কিনা? না স্যার। হয়েছে? লিখে নাও তাহলে, নাহলে স্ক্রিনশট করে নাও, আজকে অনেকটা আর একটু হৃৎপিণ্ডের পড়াতে হবে। হৃৎপিণ্ডের পড়াবো, যেটা সম্বহন তন্ত্র আছে সেটা আমি নেক্সট দিন পড়ে দেবো, জাস্ট 2 মিনিট 5 মিনিট লাগবে, ওটা নেক্সট দিন পড়ে দেবো। তাহলে লিখো লিখো হৃৎপিণ্ড। স্যার আজকে আর কতক্ষণ হবে ক্লাস? এটাই লাস্ট হৃৎপিণ্ডটাই। হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ডটা, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে হৃৎপিণ্ড কোন সাইনাসে অবস্থিত, কি বলবে? পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়াল। হয়ে যাচ্ছে, ওটা কিন্তু খুব কোশ্চেন আছে এগুলো। ঠিক আছে, এখানে যতগুলো কোশ্চেন পয়েন্ট লিখো সবগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ থাকে এখানে, জানো কটা প্রকোষ্ঠ থাকে? স্যার 12 জোড়া। 13টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে, কটা থাকে? 13টা। লিখে নাও সবাই। 13টি। প্রকোষ্ঠ কোনটা বলো? এখানে গুণ প্রকোষ্ঠ, গুণ দেখতে পাচ্ছ সবাই প্রকোষ্ঠগুলো? এই যে এটা লম্বা দেখতে পাচ্ছ সবাই, লম্বাটা, এটা হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে সবাই গুণে দেখো তো কটা আছে। 1টা, 2টো, 13টা। 3টা, 4টা, 13টা। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। তাহলে কটা প্রকোষ্ঠ? তাহলে 13টা প্রকোষ্ঠ। তাহলে এখানে লিখে নাও সবাই একটু। প্রথম পয়েন্ট হলো পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থিত, দেন পয়েন্ট হচ্ছে 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত। 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত, মনে থাকবে সবার? স্যার বলছি আনমিউট করে আছে জন্য। বুঝতে পারলো না, হ্যাঁ বলো। আনমিউট করে আছে, দেখতে পাচ্ছি না। আনমিউট করে আছে? কে আনমিউট করে আছে? আনমিউট কি করে আছে গো? পূজা হালদার, তুমি? পূজা হালদার, তোমার মিউটটা এটা অফ করে দাও তো। তাহলে 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ওকে, নেক্সট। প্রতিটি প্রকোষ্ঠে স্যার পেয়ার আকার বলতে কাপের মতো? প্রতিটি প্রকোষ্ঠে, পেয়ালাকার মানে হচ্ছে কাপের মতো, ঠিক আছে? প্রতিটি প্রকোষ্ঠে পশ্চাৎ ভাগে, মানে পিছন দিকে, এক জোড়া করে অস্টিয়া থাকে। অস্টিয়া মানে ছিদ্র একটা, ঠিক আছে? তাহলে এক জোড়া করে, মনে আছে অস্টিয়া অস্কিউলাম পরিসরাতে পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এক জোড়া করে, ওখানে ছিদ্র ছিল তাই না? তাহলে এক জোড়া করে অস্টিয়া নামক ছিদ্র, অস্টিয়া, অস্টিকা না, সরি বললাম, অস্টিয়া, অস্টিয়া। ওকে, গট ইট, বুঝতে পারলে? নেক্সট, ব্যাস এটুকু লিখো আজকে। আর যেরকম লিখা দরকার সেরকম যা বাকি আছে সেটা আমি নেক্সট দিন করবো। আর একটা জিনিস লিখে নাও, প্রতিটি প্রকোষ্ঠের মাঝখানে কপাটিকা থাকে, ঠিক আছে? লিখে নাও এটা।
কোপার্টিকার ইংরেজি জানো কেউ? কোপার্টিকা ভালভ কার্পাল। ভালভ না, দ্বিপত্র কপার্টিকা, ত্রিপত্র কপার্টিকা শুনুনি? ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, ভালভ কপার্টিকা তো ভালভই বলে, তাই না? এর প্রকোষ্ঠগুলির মাঝখানে কপার্টিকা থাকে। তাহলে তাদের কাজ কি হয় বলো? রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করা। কপার্টিকার কাজ কি? রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করা, তাই না? তো সেটা এখানে ওটাই কাজ। প্রকোষ্ঠগুলির মাঝখানে কপার্টিকা থাকে। ঠিক আছে, চলো আজকে এই অবধি থাক। নেক্সট দিন যেটুকু বাকি আছে আমাদের আর্টসোলার সেটা পড়াবো, তারপরে মানুষেরটাতে ঢুকে যাবো। বলো আজকে পড়াতে কারো কোনো অসুবিধা? না স্যার স্যার আমি এমসিকিউ কোশ্চেন গুলো খুঁজে পাচ্ছি না। কোনটা কোশ্চেন, কি কোশ্চেন বুঝতে পারছো না বলো? এমসিকিউ যেদিন করিয়েছে না সেদিন আমি কয়েকদিন ধরে ক্লাস করতে পারিনি, স্যার শরীরটা অসুস্থ বলে। এমসিকিউটা এর আগের দিনে যেটা ক্লাসের পিডিএফ আছে না, সেই ক্লাসের পিডিএফ এর শেষেই আছে, বুঝতে পারলে? একসঙ্গে দেওয়া আছে, আলাদা করে কোনো পিডিএফ দেওয়া নেই, বুঝতে পারলে? ক্লাস স্যার এই পিডিএফ টা স্যার দেননি এখানে। দেননি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, না দিলে আমি বলে দিচ্ছি আজকে দিয়ে দিতে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লাস 5 এর স্যার আপনাকে যে একটা পাঠিয়েছিলাম ওই পুনর্জন্ম মানে কার দেখা যায়, ওটা হাইড্রা প্ল্যানেরি দুটোতে হবে? আজকে দেখা হয়নি, আজকে এতটাই ব্যস্ত ছিলাম। কি ছিল কোশ্চেন বলো? কোশ্চেন বলো। পুনর্জন্ম দেখা যায়। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, রিজেনারেশন। প্ল্যানেরিয়াতে তো পুনর্জন্ম দেখা যায়, হাইড্রাতে দেখা যায়, প্ল্যানেরিয়াটা বেশি কমন, ঠিক আছে? হাইড্রাতেও দেখা যায় পুনর্জন্ম। আমি যখন পড়েছিলাম পুনর্জন্ম তখন হাইড্রাও লিখেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। রিজেনারেশন যখন পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, জনন চ্যাপ্টারে তো পড়েছিলাম মনে যতদূর এটা। সেখানে তো আমি লিখেছিলাম মানে আমাদের প্ল্যানেরিয়াও লিখেছিলাম আর এটাও লিখেছিলাম, আই থিঙ্ক। দাঁড়াও দেখে নিচ্ছি। এই তো পুনরুৎপাদন, 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 এই দাও। আছে, দেখতে পাচ্ছ? প্ল্যানেরিয়া, স্পঞ্জ, হ্যাঁ হাইড্রা, স্যার। কেঁচো। তাহলে মেইনলি প্ল্যানেরিয়া হাইড্রা দুটো দেখা যায়। প্ল্যানেরিয়াটা বলতে পারো প্ল্যানেরিয়া, কারণ হাইড্রা দিয়ে আরো অনেক কিছু দেখা যায়, তাই না? হাইড্রা দিয়ে আর কি দেখা যায়? কোরোকোডম দেখা যায়। করকোদ্গম। তো দেখবে হাইড্রার মেইন বার্ডিং। উদাহরণ, হ্যাঁ করকোদ্গম। তো করকোদ্গমের উদাহরণ মেইনলি হাইড্রা দিচ্ছে, ঠিক আছে? দেখবে বইয়ের ছবি কার দেওয়া থাকে? করকোদ্গমে হাইড্রা দেওয়া থাকে না অন্য কিছু দেওয়া থাকে বলো? বইয়ে হাইড্রার ছবি দেওয়া থাকে, দেখবে। আমি যখন এঁকেছিলাম করকোদ্গম তখন হাইড্রার ছবি এঁকেছিলাম, হাইড্রা। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ হাইড্রার করকোদ্গম? তাহলে হাইড্রাটা মেইনলি করকোদ্গমের উদাহরণ হিসেবে দেওয়া হয়। তো প্ল্যানেরিয়া যদি দুটোই থাকে আর যদি মাল্টিপল যদি অপশন না থাকে তাহলে তুমি প্ল্যানেরিয়াটাই ঠিক পাবে, বুঝতে পারো কথাটা? হ্যাঁ স্যার। বুঝতে হবে। চলো তাহলে আজকে এই অবধি থাক। স্যার বলছিলাম যে আমাদের পরীক্ষার খাতায় যেভাবে কোশ্চেন থাকে, যে কোশ্চেনের পরে 4টা অপশন, যেটা হওয়ার অ্যান্সার দিতে হবে, সেরকম করে কোশ্চেন গুলো করাবেন না? হ্যাঁ অবশ্যই করবো, ওটা তো আমি চ্যাপ্টার শেষে করালাম। জাস্ট চ্যাপ্টারটা শেষে আমি করালাম বলে আমি অপশন দিয়ে করাইনি, জাস্ট লিখে দিয়েছি। এবার যখন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন অবভিয়াসলি অপশন দিয়ে করাবো, এমসিকিউ একবারে করাবো সবগুলো। তখন একসঙ্গে অনেকগুলো গোটা ক্লাস এমসিকিউ করাবো, এমন কোনো ক্লাস নিব না, এমসিকিউ এর ক্লাসই হবে শুধু, ঠিক আছে? তখন এমসিকিউ ঠিক অপশন আছে। দিয়ে প্রপার অপশন দিয়ে একটা ক্লাসে 50টা 60টা 70টা করে এমসিকিউ করাবো, ঠিক আছে? এটা চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, ফর্ম টাইম ফিল আপ স্টার্ট হয়নি তো? বলো কি বলছো? ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি তো? ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি মনে হয়। ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে বাকি বলো, যে আমার তো দেখা হয়নি মনে হয় স্টার্ট। না স্যার হয়নি। চলো তাহলে আজকে অবধি থাক, নেক্সট দিন